হ্যালো, ওয়েলকাম টু ডামস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের দেবপম স্যার। তোমাদের এনটিপিসির যে কম্পিউটার, সেই কম্পিউটারের পিওয়াইকিউ 2025-এর পার্ট 3 নিয়ে চলে এসেছি। দেখো, তোমাদের একটা কথা বলে দিয়ে আগে থেকেই, সেটা হচ্ছে যে পার্ট 1 পার্ট 2-র ভিডিও না দেখলে পার্ট 3 তোমাদের কাছে একদম নতুন লাগবে। যারা আগের দিন ক্লাসগুলো দেখে গেছো বা বুঝেছো, তাদের ক্ষেত্রে এই কোশ্চেনগুলো এবার আবার সহজ হবে। তার কারণ বেশিরভাগ থিম বেসড পড়াশুনো, যেগুলো কনসেপচুয়াল যেগুলো পড়াশুনো, সেই ধরনের কোশ্চেন কিন্তু করিয়ে দিয়েছে বেশিরভাগটাই। আজকেও বলবো, রিভাইজ করব, কিন্তু তোমরা যখন প্র্যাকটিসে বসবে, যখন এটা দেখতে বসবে, সেই সময় করতে সুবিধা হবে। আর একটা বিষয়, যে বারবার আগের দুটো ক্লাসেও বলেছি, যে ক্লাস করতে গিয়ে খাতা পেন অবশ্যই বের করবে। খাতা পেন নিয়ে ক্লাস করতে বলবে, যা যা নোটস মনে হবে লেখার ফটাফট লিখে যাবে, কারণ আমি বলতে বলতে বেরিয়ে যাব, কোথায় তোমার লেখার তখন সময় পাবে না। চলো এবার শুরু করি আজকের ক্লাস। দেখি কোশ্চেন, আগের দিন আমরা পড়েছিলাম বলে 20টা না 25টা কোশ্চেন, নাকি 25টা কোশ্চেন করেছিলাম। আজকে মোটামুটি আরো 25টা মতো কোশ্চেন আছে, দেখা যাক কতগুলো হয়। ফার্স্ট কোশ্চেন পড়ো আগে সকলে। আধুনিক সিপিইউতে একসাথে একাধিক নির্দেশ কার্যকর করতে কোন কৌশল বা কি ইনস্ট্রাকশন ব্যবহার করা হয়? আগে অপশন পড়ো, কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করো, তারপর আমি বলছি। ক্লক সিঙ্ক্রোনাইজেশন, সিরিয়াল প্রসেসিং, পাইপলাইনিং, আর আছে সিকোয়েন্সিয়াল এক্সিকিউশন। আচ্ছা, এইবার আগের দিন পাইপলাইনিং সম্পর্কে কিছু বলেছিলাম পাইপলাইনিং সম্পর্কে, যে ধরো তোমার কাছে এখানটাতে একটা কাজ করতে হবে, এখানে একটা কাজ করতে হবে, যে কাজই হোক না কেন। বলেছিলাম আমি গাড়ির কারখানার বোধহয় একটা উদাহরণ দিয়েছিলাম, যে এমন তো হয় না যে গাড়ির এক জায়গায় টায়ার তৈরি হচ্ছে, টায়ার তৈরি হয়ে তারপরে বসেই আছি, কতক্ষণ ধরে টায়ার তৈরি হবে, তারপরে দরজা তৈরি করব, তারপরে ইঞ্জিন তৈরি করব। তাই তো হয় না। বরং কি হয়, যে এক জায়গায় এখানটাতে যদি টায়ার তৈরি হয়, এখানটাতে যদি ইঞ্জিন তৈরি হয়, এখানটাতে যদি তোমার দরজার ডোর তৈরি হচ্ছে বা অন্যান্য জিনিস তৈরি হচ্ছে, সবগুলো একসঙ্গে কাজ করে। করার পর একটা লাইনে এখানটাতে আসলো, এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, তৈরি হয়ে গেল আমার হচ্ছে একদম ফ্রেশ গাড়ি। যদি এরকমটা হতো যে এই কাজটা আগে হলো, তারপর কিছুক্ষণ পর এটা হওয়ার পর এটা হলো, তারপরে এবার আবার এটা হলো, এইরকম করতে চাইলে গোটা প্রসেসটা কিন্তু অনেক লেটে হতো। কম্পিউটারের ক্ষেত্রে কি হয়, কম্পিউটার তিনটে প্রসেসই একসঙ্গে চালায়, চালানোর পর যেটা আমার আউটপুট দিতে হবে, যতগুলো আমার ইনস্ট্রাকশন, সবগুলোকে একসঙ্গে প্রসেস করে করে আমাকে একটা ফাইনাল আউটপুট দেয়। তাতে করে কি হয়, প্রত্যেকটার জন্যই দেখো, যদি এটাতে 5 সেকেন্ড টাইম লাগে, এটাতে 5 সেকেন্ড, আর এটাতে 5 সেকেন্ড, তাহলে মোট যদি আলাদা আলাদাভাবে কাজ করতো, তাহলে মোট 15 সেকেন্ড টাইম লাগতো। কিন্তু এইটা হওয়ার ফলে কি হলো, প্রত্যেকটা একই সময়ে 1 থেকে 5 গুনতে গুনতে এই কাজটা হচ্ছে, ওই 1 থেকে 5-এর মধ্যে আবার এই দুটো কাজও হচ্ছে। তাহলে মোট 3টে কাজ মোট কত সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে? 5 সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে এই যে বিষয়টা, যেটাকে বলা হচ্ছে পাইপ লাইনিং, অর্থাৎ বিভিন্ন বিভিন্ন পাইপে বিভিন্ন বিভিন্ন কাজ হচ্ছে, হয়ে হয়ে সেই কাজটা এক জায়গায় এসে আমার আউটপুট দিচ্ছে। এর ফলে সিপিইউ এর বা কম্পিউটারের কাজের স্পিড বেড়ে যায়, অর্থাৎ কম সময়ের মধ্যে বেশি কাজ করতে পারি। তাহলে এই প্রসেসটার নাম হচ্ছে পাইপলাইনিং। এবার কোশ্চেনটা কি বলেছিল, দেখো লেখা আছে, তাই আধুনিক সিপিইউতে একসাথে একাধিক নির্দেশ কার্যকর করতে কোন কৌশল ব্যবহার করা হয়? তাহলে বলো কোন কৌশল হবে এবারে? অবশ্যই পাইপলাইনিং। কারণ দেখো, একসঙ্গে আলাদা আলাদা 3টে কাজ একই সময়ে একই সঙ্গে হচ্ছে, এই ঘটনাকেই বলবো আমরা পাইপলাইনিং। এইবার আর দুটো অপশন, 3টে অপশন সম্পর্কে একটু বলি। দেখো, এই দুটো অপশন যেটা লেখা আছে, সিরিয়াল প্রসেসিং আর সিকোয়েন্সিয়াল এক্সিকিউশন, এই দুটো একই জিনিসের দুটো আলাদা আলাদা টার্ম। সিরিয়াল এক্সিকিউশন মানে কি, ওই যে প্রথমে যেটা বললাম, যে সিরিয়াল নাম্বার ওয়াইজ কাজ হয়েছে, এটা 1 নাম্বার, তার এই কাজটা আগে, ওই সময় আর দুটো কাজ হয়নি, এটা 2 নাম্বার, তারপরে 2, তারপরে এটা 3 নাম্বার 3, তাহলে 3টে কাজ করতে আমার 15 সেকেন্ড টাইম লাগলো। কিন্তু এটাই যদি আমি একসঙ্গে করতাম, তাহলে এটাকে বলতাম পাইপলাইনিং। আর যদি এটা আলাদা আলাদা করে করতাম, তাহলে এটাকে আমি বলতাম সিরিয়াল প্রসেসিং বা সিকোয়েন্সিয়াল প্রসেসিং। মানে একটার পরে, সিকোয়েন্স মানে কি, একটা হলো,
তারপর আরেকটা হলো, তারপর আরেকটা হলো, এটাকে বলা হয় সিকুয়েন্সিয়াল প্রসেসিং বা সিরিয়াল প্রসেসিং। কিন্তু তাই হয় না, কি হয় কম্পিউটারে একসঙ্গে গোটা কাজটা হয়, এইটাকে আমরা বলি হচ্ছে পাইপলাইনিং। আর একটা কি আছে, ক্লক সিঙ্ক্রোনাইজেশন। তার মানে হচ্ছে ধরো তুমি একসঙ্গে অনেকগুলো কাজ করছো, সেই সময় তোমার র্যাম রম সিস্টেম সফটওয়্যার মেমোরি সব যে একসঙ্গে একই মোমেন্টে কাজ করছে। এই সিঙ্ক্রোনাইজ কথার অর্থ হলো সবাই যাতে এক সময়ে একই সময়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারে। মানে এ কাজ করে বেরিয়ে বসে আছে, আর একজন তারপরে কাজ করবে, এইটা যাতে না হয়, এইটার জন্যই ব্যবহার করা হয়েছে ক্লক সিঙ্ক্রোনাইজেশন। অর্থাৎ কম্পিউটারের প্রত্যেকটা কাজ যাতে সিঙ্ক্রোনাইজ ওয়েতে চলে, পরপর পরপর একটার পর একটা চলে, এ হয়ে বসে আছে তারপর আরেকজন আসবে, ওইটা যাতে না হয়, এইটাকে বলা হয় হচ্ছে ক্লক সিঙ্ক্রোনাইজেশন। কিন্তু এর সঙ্গে একাধিক কাজ একসঙ্গে করার কোনো সম্পর্ক নেই, একাধিক কাজ একসঙ্গে সম্পন্ন হয় এই পাইপলাইনিং এরই মাধ্যমে। বলো বোঝাতে পারলাম বিষয়টা? চল তাহলে এর আনসার হয়ে গেল পাইপলাইনিং। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা আবার বিশাল বড়, আমি প্রথমে তিনটে একটু বড় কোশ্চেন রেখেছি, বড় কোশ্চেন আগে। Which of the following best encapsulates the fundamental difference between von Neumann and Harvard architecture in a computer system? তোমরা যারা প্রথম দিনে ক্লাস করেছিলে তাদেরকে আমি বলেছিলাম ভন নিউম্যান আর হার্ভার্ড আর্কিটেকচারের কি ফারাক বা কি সম্পর্ক। আচ্ছা তাহলে আমি এটাকে আর একবার একটু চটপট রিভাইজ করে দিচ্ছি। এক নম্বরে হচ্ছে ভন নিউম্যান আর্কিটেকচার, আর একটা হয় হচ্ছে হার্ভার্ড আর্কিটেকচার। হার্ভার্ড আর্কিটেকচার। আচ্ছা আমি খুব সংক্ষেপে সংক্ষেপে বলবো। ভন নিউম্যান হচ্ছে এমন একটা আর্কিটেকচার যেখানটাতে ডেটা মানে হচ্ছে যে কাজটা আমাকে করতে হবে সেইটা, এবং ওই কাজটা করার জন্য যে প্রসেস তাকে আমরা কম্পিউটারের ভাষায় বলি হচ্ছে ইনস্ট্রাকশন। এই দুটোই একই জায়গাতে স্টোর থাকে। তার মানে এইটা যদি একটা কোনো চিপ হয়, এখানটাতে ডেটাও আছে, এখানটাতে ইনস্ট্রাকশনও আছে। এর ফলে আচ্ছা সুবিধা অসুবিধা একটু পরে বলছি, সুবিধেই নেই, ভন নিউম্যানের অসুবিধাই রয়েছে। আর হার্ভার্ড আর্কিটেকচারে দুটো ডেটা আর ইনস্ট্রাকশন, ডেটা আর ইনস্ট্রাকশন আমি আলাদাভাবে স্টোর করি, আলাদাভাবে। তার মানে আমার দুটো আলাদা চিপসেট থাকে বা দুটো আলাদা মেমোরি বলতে পারো, যেখানটাতে ডেটা স্টোর করা রয়েছে, আর এক জায়গায় স্টোর করা রয়েছে হচ্ছে ওই ডেটাকে প্রসেস করার জন্য ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন কোনটা বেশি কার্যকর বলতো? অবভিয়াসলি দেখবে ভালো মতো, ডেটা আর ইনস্ট্রাকশন যদি একসঙ্গে থাকে, ভাবো তুমি তুমি এখানটাতে একটা কাজ করবে, যে কোনো একটা কাজ করবে, সেই কাজে একটাই রুট, একটাই রুট। এইবার এই প্রথমে কে যাবে? প্রথমে ডেটা যাবে, যে যে কাজটা করতে হবে সেই ডেটা গেল। এবার ডেটা তো এসে কিছু করতে পারবে না, ওকে চালনা করার জন্য আমার তো ইনস্ট্রাকশনের দরকার, কি প্রসেসে করবো সেটা দরকার। তাহলে এই সেম রুট দিয়েই তার পেছন পেছন কে যাবে? ইনস্ট্রাকশন যাবে। এইবার বোঝো, সেম কাজটা তোমাকে এখানে করতে হবে। একই মোমেন্টে একটা পাইপ দিয়ে বা একটা লাইন দিয়ে তোমার ডেটা ঢুকছে, আর একটা ওই সেম টাইমের মধ্যে আর একটা লাইন দিয়ে তোমার ইনস্ট্রাকশন ঢুকছে। কোন ক্ষেত্রে কাজ তাড়াতাড়ি হবে? হার্ভার্টের ক্ষেত্রে। তার কারণ এখানে প্রথমে ডেটা গেল, গিয়ে ওয়েট করে বসে আছে কার জন্য? ইনস্ট্রাকশনের জন্য। কিন্তু এখানে ডেটা আর ইনস্ট্রাকশন সাইমালটেনিয়াসলি এখানে আসলো, এসে কাজটা তাড়াতাড়ি সম্পাদন করলো। মডার্ন কম্পিউটারে বা মডার্ন সিপিইউতে হার্ভার্ড আর্কিটেকচার ইউজ করা হয়। এই ভন নিউম্যান আর্কিটেকচার কোথায় ইউজ করা হয়? এটা ইউজ করা হয় হচ্ছে এডভ্যাক, এই কম্পিউটারে প্রথম ইউজ করা হয়েছিল। তাহলে যেখানে ডেটা আর ইনস্ট্রাকশন একসঙ্গে থাকে এবং আসতে বেশি টাইম লাগে, কারণ একটাই রুট, ডেটা ঢুকবে তারপর ইনস্ট্রাকশন ঢুকবে, তাহলে সেখানটাতে আমার বেশি সময় লাগছে। আর বর্তমান কম্পিউটারে রয়েছে হচ্ছে দুটো আলাদা আলাদা জায়গা, এক জায়গায় ডেটা স্টোর করা থাকে, আর এক জায়গায় হচ্ছে তোমার কি বলে ইনস্ট্রাকশন স্টোর করা থাকে। ডেটাও ঢুকছে সেম টাইমে, ইনস্ট্রাকশনও ঢুকছে, কাজ তাড়াতাড়ি শুরু হচ্ছে। এইটাই হচ্ছে ভন নিউম্যান আর হার্ভার্ড আর্কিটেকচারের ফারাক।
এইবার কোশ্চেনটা তোমরা পড়ো, বলেছে যে নিচের ভন নিউম্যান এবং হাবার আর্কিটেকচারের সব থেকে মৌলিক পার্থক্য কোনটা। চলো কোশ্চেন অপশনগুলো পড়ি। ভন নিউম্যান আর্কিটেকচার ইজ প্রাইমারিলি ইউজ ইন মডার্ন মাইক্রোকন্ট্রোলার্স। হার্ভার্ড আর্কিটেকচার প্রিভ্যালেন্ট ইন জেনারেল পারপাস কম্পিউটার। ঠিক আছে, দেখছি। অপশন নাম্বার বি, ভন নিউম্যান আর্কিটেকচার ইউটিলাইজেস সেপারেট অ্যাড্রেস। হ্যাঁ গো, ভন নিউম্যান আর্কিটেকচার কি আলাদা 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 জায়গায় ইউজ করে, সেপারেট অ্যাড্রেস ইউজ করে, নাকি একটাই অ্যাড্রেস ইউজ করে? ভন নিউম্যান আর হার্ভার্ড, দেখবে ভালো মতো, আগেরটায় কি গেছিলাম, এদিকে কে ছিল, কোথায় চলে গেল? ভন নিউম্যান। ভন নিউম্যান কি আলাদা আলাদা নাকি একটাই? একটাই জায়গা। আরে এখানটাতে মানে হচ্ছে হার্ভার্ডের ক্ষেত্রে কোনটা আলাদা আলাদা, কিন্তু আমাকে এখানে অপশানে কি বলেছে, অপশানে বলেছে নাকি ভন নিউম্যান সেপারেট ইউজ করে। ঠিক আছে, ভুল, ঠিক আছে, ভুল আছে কিন্তু এটা। আচ্ছা, তারপর হার্ভার্ড আর্কিটেকচার অ্যালাউজ সাইমেলটেনিয়াস ফেচিং, ঠিক আছে, অফ ইনস্ট্রাকশন অ্যান্ড ডেটা, ওকে, potentially improving performance, ঠিক আছে, while von Neumann architecture typically fetches them sequentially, পর একটার পর একটা, প্রথমে ডেটা গেল, তারপরে ইনস্ট্রাকশন গেল, ফ্রম দ্য সেম মেমোরি। বলো কোনটা ঠিক লাগছে? ডি নাম্বারটা পড়বো, সি নাম্বারটা ঠিক লাগছে না? তাহলে অপশন নাম্বার সি হয়ে গেল তোমার আনসার। অর্থাৎ আর একবার বলে দিচ্ছি, ভন নিউম্যান ডেটা আর ইনস্ট্রাকশন এক জায়গায় স্টোর করছে, তার ফলে কাজ হতে দেরি হচ্ছে। একবার ডেটা যাচ্ছে, পর থেকে ইনস্ট্রাকশন যাচ্ছে। আর হার্ভার্ড হচ্ছে, মনে রাখবে, হার্ভার্ড হচ্ছে উন্নত একটু, যেখানটাতে ডেটা আর ইনস্ট্রাকশন, সেটাকে প্রসেস করার জন্য ইনস্ট্রাকশন দুটোই একসঙ্গে ঢুকছে, কাজ তাড়াতাড়ি শুরু হচ্ছে। বোঝাতে পারলাম? চলো, এইবার অপশন নাম্বার সি হয়ে গেল এটার আনসার। চলে এসে এবার অপশন তারপরের কোশ্চেন, আবার এটাই লাস্ট কোশ্চেন বড়, হ্যাঁ, এরপর সব ছোট ছোট কোশ্চেন আছে। তারপর এস র্যাম এবং ডি র্যাম, তাই তো? ঠিক আছে, তার আগে আমাকে এস র্যাম এবং ডি র্যাম সম্পর্কে পড়াতে হবে। দেখো, আমি অনেকগুলো পয়েন্ট আগের দিন বলে দিয়েছিলাম র্যাম সম্পর্কে। প্রথমত, যাদের লেখা আছে তারা লেখা দরকার নেই। বলো র্যাম এর ফুল ফর্ম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রাইট? আচ্ছা, তারপর র্যাম ভোলাটাইল না নন ভোলাটাইল? আগের দিন বলেছিলাম, আমি বলেছিলাম রাম কি ভুলে যায়, তাহলে কি র্যাম হয়ে গেল কি টাইপের মেমোরি? ভোলাটাইল মেমোরি, রাইট? আচ্ছা, এর মধ্যে স্যার তাহলে কি স্টোর করে রাখবো যদি স্যার ভুলেই যায়? তাহলে এর মধ্যে স্টোর করে রাখবো হচ্ছে আমি যেগুলো নর্মাল কাজ করছি, কাজ শুরু হয়ে গেছে, শুরু করার সময় এক নম্বর তো হচ্ছে যে প্রসেসিংগুলো, যে ডেটাগুলো থাকবে সেটা কোথায় থাকবে? সিপিইউতে থাকবে। সিপিইউ থেকে ডেটা অন করার সময় যেগুলো আমরা নর্মাল কাজ ইউজ করি, অর্থাৎ আমি বলতে পারি ইউজার ইউজেস দিস মেমোরি ফর, বলতে পারি আমরা ইউজার ইউজেস দিস মেমোরি ফর ইজি অ্যাক্সেস ফর ডেটা। আর 3-4 নাম্বার এইগুলো আগের দিনের ছিল। এইবার র্যামকে দুটো ভাগে ভাগ করা হয়। তার মধ্যে 1 নাম্বার ভাগ হলো হচ্ছে এস র্যাম, আর 2 নাম্বার ভাগ হলো হচ্ছে ডি র্যাম। এবার এগুলো সম্পর্কে আমি প্রথম দিনের ক্লাসে বা সেকেন্ড দিনের ক্লাসে বলেছিলাম, আবার বলছি, যারা আবার শুনছো রিভাইজ করা হয়ে যাবে। এস র্যাম এর ফুল ফর্ম হচ্ছে, একদম ঠিক, এস র্যাম এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যাটিক র্যাম। এস র্যাম এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যাটিক র্যাম। আর ডি র্যাম এর ফুল ফর্ম হচ্ছে ডাইনামিক র্যাম। তাহলে র্যামের কটা ভাগ? দুটো ভাগ, একটার নাম কি এস র্যাম আর একটার নাম ডি র্যাম। এইবার এই এস র্যাম আর ডি র্যামের মধ্যে, এই এস র্যাম আর ডি র্যামের মধ্যে আমি এইটুকুটাকে শুধু রাখলাম, এস র্যাম আর ডি র্যামের মধ্যে এস র্যাম কি হয় বলতো? এস র্যাম, আচ্ছা তার আগে বলি ডি র্যাম কি হয়। ডি র্যাম বারবার করে রিফ্রেশ হয়, বারবার করে রিফ্রেশ হয়।
কিন্তু এস র্যাম রিফ্রেশ, এটা রিফ্রেশ হবে, হ্যাঁ ফ্রেশ নয়, রিফ্রেশ। আর এস র্যাম রিফ্রেশ হয় না, ঠিক আছে। এবার এটাও বলেছিলাম যে যেহেতু স্ট্যাটিক র্যাম রিফ্রেশ হয় না, সেই কারণে যে সমস্ত কাজে আমার বেশি বেশি করে স্পিডের দরকার, সেই সমস্ত কাজে আমার এস র্যামের ব্যবহার করা হয়। তাহলে স্যার এস র্যাম কোথায় ব্যবহার হয়? ব্যবহার হয় ক্যাশ মেমোরিতে, ক্যাশ মেমোরিতে। আর আমাদের এই ডাইনামিক র্যাম কোথায় ইউজ হয়? স্যার পার্সোনাল কাজে ইউজ হয়, পার্সোনাল ওয়ার্ক। ঠিক, ব্যাস এই হয়ে গেল হচ্ছে এস র্যাম আর ডি র্যামের বেসিক। আর একটা জিনিস বলে দিই, যেহেতু এই স্ট্যাটিক র্যাম, এই স্ট্যাটিক র্যাম যেহেতু রিফ্রেশ হয় না এবং প্রচন্ড ফাস্ট একটা মেমোরি, প্রচন্ড ফাস্ট একটা মেমোরি, সেই কারণে এইটা কি হয় বলতো, বেশি কস্টলি হয়। এটা কি হয়? বেশি কস্টলি হয়। কিন্তু ডাইনামিক র্যাম যেহেতু বারবার করে রিফ্রেশ হয়, সেই কারণে এ কি হয়? তুলনামূলকভাবে স্লো হয়। আর এটা হচ্ছে বলতে পারি আমরা কস্ট এফেক্টিভ হয়। চিপ বলবো না, কস্ট এফেক্টিভ বলবো, কারণ কম্পিউটারের কোনো জিনিসই আমরা বলতে পারি না সেটা কম দামি বা চিপ। প্রত্যেকটা জিনিস হয় কস্টলি হবে আর নয়তো কস্ট এফেক্টিভ হবে। তাহলে যে জিনিসটাকে আমি কস্ট এফেক্টিভ বানাতে পারছি, সেই জিনিসটাকে আমরা কোন কাজে ইউজ করব? মনে রাখবে, পার্সোনাল কাজে ব্যবহার করব। আর যে জিনিসটা আমার কস্টলি, সেটাকে আমি এমন কাজে ইউজ করব যেটা আমার ফাস্ট ফাস্ট কাজ দরকার, সেখানে কোথায়? ক্যাশ মেমোরিতে। এই হয়ে গেল হচ্ছে এস র্যাম আর ডি র্যামের ফারাক। চলে এসো এবার কোশ্চেনের মধ্যে কি ছিল, কি ছিল দেখি কি লেখা আছে, বলো। এস র্যাম ফাস্টার, ঠিক। মোর এক্সপেন্সিভ, ঠিক। সুইটেবল ফর মেইন মেমোরি সিস্টেম, ঠিক আছে, আমার গন্ডগোল লাগছে এই জায়গাটায়। মেইন মেমোরি সিস্টেমে হয় না, ক্যাশে হয়। তারপরে দেখি, হোয়াইল র্যাম ডি র্যাম ইজ স্লোয়ার, ঠিক, অ্যান্ড চিপার, ঠিক, বাট আইডিয়াল ফর ক্যাশ মেমোরি। হ্যাঁ গো, স্ট্যাটিক র্যাম দিয়ে তো ক্যাশ মেমোরি বানাবো, কিন্তু এখানে কি বলে দিচ্ছে? ডি র্যাম দিয়ে ক্যাশ মেমোরি। তাহলে এই অপশনটা ভুল হয়ে গেল। চলো, তারপরে বলেছে এস র্যাম ইজ মাচ ফাস্টার, ওকে, ইট হ্যাজ সিম্পল ডিজাইন, জানি না, ডাজ নট নিড এ টু রিফ্রেশ ডাটা, হ্যাঁ একদম ঠিক আছে, এখন রিফ্রেশ ডাটা করার দরকার নেই। হোয়াইল ডি র্যাম ইজ স্লোয়ার, ঠিক, ডিউ টু নিড ফর পিরিয়ডিক রিফ্রেশ। কি মনে হচ্ছে? এর এর মধ্যে তো রিফ্রেশ করতে হয়, কিন্তু আর কোথাও কি কোনো ভুল আছে? এস র্যাম ইজ ফাস্টার বিকজ ইট হ্যাজ সিম্পল ডিজাইন অ্যান্ড ডাজ নট নিড রিফ্রেশ ডেটা, ঠিক আছে। চলো দেখি, এটা মনে হচ্ছে ঠিক হবে। অপশন সি দেখি আর কিছু উল্টোপাল্টা আছে নাকি। এস র্যাম ইউজেস মোর ট্রানজিস্টার, পড়াই নিয়ে সম্পর্কে, আমি ট্রানজিস্টার নিয়ে কোনো সম্পর্কই নেই। হুইচ মেক্স ইট লেস ডেন্স, while DRAM use just one transistor, এর সঙ্গে কোনো সম্পর্কই নেই, and one capacitor per cell making it more compact, এগুলো কিছু না। SRAM DRAM এর সঙ্গে কোনো ক্যাপাসিটার ট্রানজিস্টার এগুলো কোনো সম্পর্ক নেই। ডি নাম্বার, SRAM uses আবার ট্রানজিস্টার চলে এসছে, হবে না, সি হবে না, হলো। তাহলে এই হচ্ছে SRAM আর GRAM এর ফারাক। চলো এবার নেক্সট কোশ্চেন দেখি, বলো। এই SRAM DRAM বোঝা গেছে? বোঝা গেছে। চলো নেক্সট দেখি তাহলে এবার। চলো এবার ছোট ছোট কোশ্চেন চলে এসছে এবার। এটা পারা উচিত, হ্যাঁ। কি হবে? কিবোর্ড হবে, হ্যাঁ। না, নয় না, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইনপুট ডিভাইস দ্যাট অ্যালাউজ ইউজার টু ইন্টারঅ্যাক্ট উইথ এ কম্পিউটার বাই টাইপিং টেক্সট। টেক্সট টাইপিং, তাহলে আমার কিওয়ার্ড কোন জায়গাটা? টাইপিং। টাইপিং আমার কিওয়ার্ড, কি টাইপিং করছি? টেক্সট টাইপিং করছি, তাহলে কোনটা আনসার হবে বলো? কিবোর্ড আনসার হবে। বাকিগুলো হচ্ছে, হ্যাঁ বলবো, ওগুলোই বলবো আমরা, হ্যাঁ, বাকিগুলো আউটপুট ডিভাইস। আচ্ছা, তো এবার প্রথমে বলি আমি হচ্ছে কি সম্পর্কে। আমাদের একটা নর্মাল কিবোর্ডে মোট 104খানা কি হয়? মোট 104খানা কি হয়? তাহলে এটা কোন ক্ষেত্রে বলছি? স্ট্যান্ডার্ড কিবোর্ডের ক্ষেত্রে বলছি। কোন ক্ষেত্রে বলছি? স্ট্যান্ডার্ড। দেখো এবার অনেকে যদি এখন মডিফাইড গেমিং কিবোর্ড কেনো বা অন্যান্য কিবোর্ড কেনো, তাদের ক্ষেত্রে নয় এটা কিন্তু, হ্যাঁ। একটা নর্মাল অফিসিয়াল স্ট্যান্ডার্ড কিবোর্ডে 104খানা কি থাকে।
এর মধ্যে কি কি ইনক্লুডেড হয়? এর মধ্যে ইনক্লুডেড হয় হচ্ছে প্রথমত হচ্ছে তোমার এ থেকে জেড অবধি, এদেরকে বলা হয় ক্যারেক্টার কি। আর কি হয়? আর হচ্ছে 0 থেকে 9 অবধি, এদেরকে বলা হয় হচ্ছে কি বলো, নাম্বার কি, নাম্বার কি। এদেরকে বলা হয় হচ্ছে এ থেকে জেড, এদেরকে বলবো আমরা হচ্ছে কি কি বলতো, ক্যারেক্টার কি। আচ্ছা, তারপর কিছু কিছু দেখবে এরকম আপ অ্যারো, সাইডে অ্যারো, এদিকে অ্যারো, এদিকে অ্যারো, অনেক কিছু লেখা থাকে। এইটাকে বলা হয় হচ্ছে নেভিগেশন কি। কি বলবো এটাকে আমরা? নেভিগেশন কি। আচ্ছা, আরো কিছু কিছু কি থাকে আমি এখানে লিখছি, F1 থেকে F12 অবধি, এইগুলোকে আমরা বলবো হচ্ছে ফাংশন কি। ঠিক? তাহলে অনেক কিছু আচ্ছা, লাস্ট একটা, আমাদের এখনকার যে কিবোর্ড ফলো হয় সেটার একটা নাম আছে। সেই কিবোর্ডটার নাম হচ্ছে, আচ্ছা দেখো তো আমাদের কিবোর্ডের প্রথম 4টে বা প্রথম 5টা বা প্রথম 6টা ওয়ার্ড কি কি? কিউ, ডাব্লিউ, ই, আর, টি, ওয়াই আছে কি না? তাই জন্য এই লেআউটটাকে বলা হয় হচ্ছে কিউআরটি লেআউট। কি বলা হয় বলো? দাঁড়াও লিখে দিচ্ছি আমি, কিউ ডাব্লিউ ই আর টি ওয়াই লেআউট, কিউআরটি লেআউট। ঠিক আছে? তাহলে আমরা মনে রাখতে হবে, তোমাদের যে এখন যে স্মার্টফোন রয়েছে না, এই স্মার্টফোনেও কিন্তু দেখবে কি লেআউট জিজ্ঞেস করে, এই কিউআরটি লেআউট। ঠিক আছে? উচ্চারণটা এরকম, কিন্তু স্পেলিং এ অনেক কিছু ভাষে, কিউ ডাব্লিউ ই আর টি ওয়াই, কিউআরটি লেআউট। বেশ, তাহলে এই হয়ে গেল আমাদের কি সম্পর্কে পড়াশুনো? কিবোর্ড সম্পর্কে পড়াশুনো। এইবার এটাকে আমি মুছে দিচ্ছি, তো আমরা এবার পড়বো হচ্ছে মনিটর সম্পর্কে। দুটো তিনটে পয়েন্ট বলবো। এক হচ্ছে প্রথমত, মনিটর কি ধরনের? মনিটর হচ্ছে স্যার আউটপুট ডিভাইস। ঠিক? মনিটর হচ্ছে একটা আউটপুট ডিভাইস। আর মনিটরকে আর একটা নামেও ডাকা হয়, সেই নামটা হলো হচ্ছে ভিডিইউ। তার ফুল ফর্ম কি এখানে লিখে দিচ্ছি, ভিডিও এর ফুল ফর্ম। ভিডিও এর ফুল ফর্ম হচ্ছে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। তাহলে যদি কোথাও মনিটর না পাও, যদি ভিজুয়াল ডিসপ্লে ইউনিট পাও, তাহলে বুঝে যাবে আমাকে মনিটর সম্পর্কেই কথা বলছে। ঠিক আছে? এটা এর অফিসিয়াল নাম, এটা আমরা ওকে বলে ডাকি তাই। ঠিক আছে? তা আচ্ছা, তারপর এরপর আমরা বলবো, এমনি ছোটখাটো বলে দিচ্ছি, স্পিকার কি বলে, এটাও একটা আউটপুট ডিভাইস। আর প্রিন্টার কি বলো, এটাও একটা আউটপুট ডিভাইস। আচ্ছা, তো এই তোমরা যারা কোনটা মনিটর কোনটা স্পিকার চেনো না, তার জন্য এনে দিয়েছি। ঠিক আছে? এইটা হলো হচ্ছে একটা ফুল সাইজের কিবোর্ডের ছবি, এটা হলো একটা ফুল সাইজ কিবোর্ডের ছবি। এটা হয়ে গেল ভিডিইউ বা ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। আচ্ছা, এইটা কি বলতো, এইটা হচ্ছে প্রিন্টার নাকি স্ক্যানার? প্রিন্টার না স্ক্যানার? এটা কিন্তু প্রিন্টার। আর এটা কি, এটা জানো তোমার স্পিকার। তাহলে এখানটাতে এইটা কি বলো, আউটপুট ডিভাইস। এইটা কি বলো, আউটপুট ডিভাইস। এইটা কি বলো, সাউন্ড বেরায়, এটা কি আউটপুট ডিভাইস। আচ্ছা, আউটপুট ডিভাইস আর ইনপুট ডিভাইসের মধ্যে কি ফারাক? আউটপুট ডিভাইস হচ্ছে আমরা যেখান থেকে ইন্টারঅ্যাক্ট করছি, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর ইনপুট মানে হচ্ছে আমি কম্পিউটারকে বলে দিচ্ছি যে কম্পিউটার তুমি এই কাজটা করো, সেটা হয়ে গেছে ইনপুট ডিভাইস। যেটা দিয়ে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি তাকে আমরা বলছি ইনপুট ডিভাইস। আর যেখান থেকে আমরা আউটপুট দেখতে পাচ্ছি, কম্পিউটার ক্যালকুলেট করে প্রসেস করে যেটা আমাদেরকে দেখাচ্ছে যার মাধ্যমে, সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। সেম একইভাবে যখন আমরা কন্ট্রোল প্লাস পি টিপে প্রিন্ট মারি, সেটা সফট কপিটা হার্ড কপিতে বেরিয়ে আসে কোন দিক দিয়ে? প্রিন্টার দিয়ে। তাহলে আগের দিনও বলেছিলাম প্রিন্টার হচ্ছে আউটপুট ডিভাইস, কিন্তু মনে রাখবে স্ক্যানার, স্ক্যানার এই স্ক্যানার হচ্ছে ইনপুট ডিভাইস। ঠিক আছে? স্ক্যানার কি ডিভাইস? ইনপুট ডিভাইস। স্ক্যানার দিয়ে কি করা হয়? কোনো ছবি বা কোনো টেক্সটকে ডিজিটালাইজ করা হয়। ঠিক আছে? আচ্ছা, স্ক্যানারের এক্সাম্পল তোমরা জানো, তোমাদের যদি ওএমআর এ পরীক্ষা হয়, যে সেই ওএমআর এর যেখানটাতে ওএমআর যে চেকিং হয়, সেটা কিন্তু এই স্ক্যানার মেশিনের মাধ্যমে চেকিং করা হয়। বেশ, চলো এবার নেক্সট দেখো, এটাও পর্বে সকলে আশা করি। কপি করা বস্তুকে পেস্ট করতে গিয়ে, মানে আমার কপি করা হয়ে গেছে, তাহলে সবার আগে তো বলো কপি করলাম কি দিয়ে? কোনটা দিয়ে আমরা কপি করলাম? CTRL মানে কন্ট্রোল প্লাস সি,
এইটা দিয়ে আমরা কন্ট্রোল প্লাস সি দিয়ে আমরা কি করি, কপি করি। তাহলে এবার বলবে আমরা এটাকে কপি করার পরে পেস্ট করব কেমন করে, কন্ট্রোল প্লাস ভি দিয়ে, ঠিক আছে। এইবার ধরো এরকম একটা জায়গায় লেখা আছে, তোমরা দেখবে অনেক সময় লেখা থাকে ক্লিক হেয়ার টু ডাউনলোড, একটা টেক্সট লেখা আছে এখানটাতে, দেখবে টেক্সটের তলায় এরকমটা আন্ডারলাইন করা থাকে। যেই তুমি এখানটাতে মাউসের কার্সারটা নিয়ে যাও, যদি ক্লিক করো তোমাকে একটা অন্য পেজে তোমাকে রিডাইরেক্ট করে দেয়। তার মানে একটা লেখা, ওই লেখার মধ্যে লিংক ঢুকিয়ে দেওয়া আছে, তাই তো। তোমরা দেখবে অনেক সময় লেখা থাকে যে জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল বলে লেখা আছে, ওই লেখাটা নীল হয়ে আছে, তার মানে কি ওর মধ্যে লিংক দেওয়া আছে। যেই তুমি ওই লিংক, ওই লেখাটার উপরে ক্লিক করলে সাথে সাথে না ওদের টেলিগ্রাম চ্যানেলে তোমাকে নিয়ে চলে গেল। তার মানে কোনো উপায়ে আমি এই লেখাটার মধ্যে লিঙ্ককে ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছি। এইটাই করা হয় হচ্ছে কন্ট্রোল প্লাস কে দিয়ে। এটাকে আমরা কি বলবো, এইটাকে বলি আমরা হাইপার লিঙ্ক। কি বলবো এটাকে আমরা, হাইপার লিঙ্ক। অর্থাৎ কোনো টেক্সটের মধ্যে লিঙ্ককে এমবেড করতে গেলে বা ঢোকাতে গেলে যে শর্টকাট আমরা ইউজ করি তার নাম হচ্ছে কন্ট্রোল প্লাস কে। তাহলে তিনটে শর্টকাট হলো অ্যাকচুয়ালি। এক কন্ট্রোল প্লাস সি সকলেই জানো, কন্ট্রোল প্লাস বি সেটাও জানো, আর কন্ট্রোল প্লাস কে হচ্ছে যখন আমরা নতুন কোনো লেখার মধ্যে কাকে ঢোকাবো, লিঙ্ককে ঢোকাবো। তোমাদের যখন অ্যাডমিট লেখা থাকে দেখবে, ওই অ্যাডমিটেও লেখা থাকবে দেখবে নিয়ারেস্ট লোকেশন বলে, ধরো কোনো একটা নাম, আর তার নিচে লেখা আছে গুগল ম্যাপ লোকেশন বলে ক্লিক হেয়ার, যে ক্লিক করলে তোমাকে গুগল ম্যাপসে নিয়ে চলে গেল। তার মানে কি ওখানে কন্ট্রোল কে মেরে গুগল ম্যাপসের লোকেশনের যে লিঙ্কটা সেটা ওখানে পেস্ট করে দেওয়া আছে, হয়ে গেছে। আচ্ছা, তারপর বলো কন্ট্রোল পি, এটা আমরা সবাই জানি, বহুবার বলেছি। এটা কি কাজ ইউজ করতে পারি আমরা, প্রিন্ট, ডাইরেক্ট কোনো ডকুমেন্টকে প্রিন্ট করতে আমরা কন্ট্রোল প্লাস পি ইউজ করি। তারপরে নেক্সট কি আছে বলো তো, কন্ট্রোল প্লাস বি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমরা এই লেখাটাকে হালকা দেখতে পাচ্ছ নাকি না বোল্ড করা দেখতে পাচ্ছ, কি মনে হচ্ছে, মোটা হয়ে আছে মনে হচ্ছে না? কি দিয়ে বোল্ড করেছি জানো তো, আমি গোড়াটাকে সিলেক্ট করেছি, সিলেক্ট করে কন্ট্রোল প্লাস বোল্ড বি মেরেছি। তাহলে এটা কি কাজে ইউজ করা হয়, টেক্সট বোল্ড করতে, টেক্সট বোল্ড করতে, ব্যাস হয়ে গেল। তাহলে আবার প্রথম থেকে যদি আমি একবার ডিভাইস করি, কন্ট্রোল প্লাস সি, কপি করলাম স্যার। এবার কপি করে নিয়ে গিয়ে কোথাও পেস্ট করতে হবে, কন্ট্রোল প্লাস ভি মেরে দিলাম স্যার। এবার কন্ট্রোল প্লাস ভি মারার পর এবার ওই লেখাটায় না স্যার আমি একটা লিঙ্ক ঢোকাবো, সেই লিঙ্কটা কি করে ঢোকাবো, কন্ট্রোল প্লাস কে মারবো, লিঙ্কটা কপি করে ওখানে পেস্ট করে দেবো, হয়ে গেল। তারপর যেই আসলো কন্ট্রোল প্লাস কি, এবার স্যার আমি না ওটা দেখতে ভালো লাগছে না, এবার ওটাকে না আমি একটু বোল্ড করে দেবো, তাহলে কি মারবো, কন্ট্রোল প্লাস বি, সিলেক্ট করে পুরোটাকে কার্সার দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস বি মারবো। তাহলে এই হয়ে গেল পুরোটা, এবার হয়ে গেল। তারপর তুমি এটাকে প্রিন্ট করবে, কেমন করে প্রিন্ট করবে, কন্ট্রোল প্লাস পি চেপে, ডান, বলো হয়ে গেছে। তাহলে এই শর্টকাটগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে, বারবার করে পড়তে হবে। আর দরকার পড়লে তোমরা কোনো আশেপাশের ল্যাবে গিয়ে বা সাইবার ক্যাফেতে গিয়ে একটু প্র্যাকটিস করো ছোটোখাটো জিনিসগুলো, এগুলো হ্যাঁ, ডকুমেন্ট টাইপিং প্র্যাকটিস করো, এই সমস্ত শর্টকাটসগুলো প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে কম্পিউটারে তুমি মুখস্থ করে বেশি দিন চালাতে পারবে না, ভুলে যাবে। যতক্ষণ না তোমার হাত সেট হচ্ছে, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল পি প্রিন্ট, কন্ট্রোল ভিতে পেস্ট, এগুলো যতক্ষণ তুমি মানে মেমোরিতে চলে আসছে ততক্ষণ অবধি তোমার মুখস্থ করে হবে না, ঠিক। চলো এবার নেক্সট দেখি। আচ্ছা পড়ো দেখি, বিশাল বড় কোশ্চেন করেছে কিন্তু কিচ্ছু নেই কোশ্চেনটায়, পড়ো সকলে। ইংলিশটা পড়ো, ইংলিশটা পড়ো। উত্তরটা একটা মাত্র কিওয়ার্ডের মধ্যে লুকিয়ে আছে, সেটা হচ্ছে নেভিগেশন। কম্পিউটারে আমরা নেভিগেট করব মানে কি, এদিক থেকে ওই দিকে ডাইরেকশন বা ইনপুটকে নিয়ে যাব, তাই তো। বিশাল বড় কোশ্চেন, বড় কোশ্চেনটা তুমি, হুইচ অফ দ্য ফলোইং ইনপুট ডিভাইস প্রাইমারিলি ট্রান্সলেটস ফিজিক্যাল অ্যান্ড রিয়েল লাইফ মুভমেন্ট, মানে কি বলতে চাইছে, এই যে হাত নাড়াচ্ছ,
এটাকেই তো বলছি ফিজিক্যাল অ্যান্ড রিয়েল লাইফ মুভমেন্ট। এই মুভমেন্টকে ইনটু ডিজিটাল সিগন্যালস দ্যাট ক্যান বি ইন্টারপ্রিটেড বাই কম্পিউটার সিস্টেম ফর টাস্ক সাচ অ্যাজ নেভিগেশন অ্যান্ড অবজেক্ট। আমার মেন পয়েন্ট হচ্ছে এই জায়গাটা, যখনই আমাকে নেভিগেশন বলবে আর বলবে ইনপুট ডিভাইস, সঙ্গে সঙ্গে আমি মাউস ক্লিক মারবো। তোমাকে যদি বলতো বলো কোনটা দিয়ে ক্লিক করি, তুমি মাউস বলে দিতে পারতে। কিন্তু এত বড় কোশ্চেন দিয়েছে, তার কারণ এটা এনটিপিসির পরীক্ষা, তুমি ক্লাস 5-6 পড়ো না, ঠিক আছে? তো সেই কারণে দেখো ম্যানিপুলেশন গ্রাফিক্যাল এনভায়রনমেন্ট, তার মানে কি এইটুকু লাইনটার মানে কি, ধরো তোমার এইখানটাতে একটা ফাইল রয়েছে, এইখানটাতে একটা ফাইল রয়েছে, এখানটাতে একটা ফাইল রয়েছে, এখানটাতে একটা ফাইল রয়েছে, এরকম ভাবে তুমি এই ফাইলটাকে উঠিয়ে নিয়ে এসে এখানে রাখবে। কি দিয়ে করবে? মাউস দিয়ে চিপে নিয়ে আসবে। তার মানে এই যে তুমি একটা, এই যে বলেছে না যে ম্যানিপুলেশন গ্রাফিক্যাল এনভায়রনমেন্ট, গ্রাফিক্যাল এনভায়রনমেন্ট মানে হচ্ছে আমরা কম্পিউটারে যে কাজটা করি সেটা হচ্ছে গ্রাফিক্সের কাজ, ঠিক আছে? মানে এই যে মাউস নিয়ে নড়াচড়া, গেম খেলা, গান শোনা, এগুলো পুরোটাই কিন্তু গ্রাফিক্যাল এনভায়রনমেন্টে আমরা কাজ করছি। তো কোনো একটা বস্তুকে এখান থেকে সরিয়ে যখন তুমি এখানে নিয়ে আসছো, কি করছো? ওর স্থানকে তুমি ম্যানিপুলেট করছো না, নিয়ে আসছো না? সেইটাই বোঝানো হয়েছে এই বড় বড় কঠিন কঠিন ভারী ভারী অক্ষর দিয়ে, শব্দ দিয়ে। উত্তরটা কি? উত্তরটা শুধুমাত্র এই নেভিগেশনের মধ্যে লুকিয়েছিল। উত্তর হয়ে যাবে আমার মাউস। হলো? তাহলে আমি কোশ্চেন দেখে ভয় পাবো না, আমাকে কোশ্চেনে খুঁজতে হবে কোন জায়গাটায় আমার কি জানতে চেয়েছে, ঠিক আছে? চলো, আচ্ছা তাহলে বাকি কিবোর্ড সম্পর্কে আর বলছি না, বলা হয়ে গেছে অনেক কিছু। মাইক্রোফোন, স্ক্যানার, স্ক্যানারে শুধুমাত্র তোমাদের ছবি দিয়েছি একটা। ও আচ্ছা, মাউসের ছবি আছে তার আগে একটা, মাউস সম্পর্কে 2-4 কথা। মাউসের আমরা একটা যদি জেনারেল মাউস দেখি, মডিফাইড মাউস নয়, সেই মাউসের দুদিকে 2টা বাটন হয়, রাইট? এই বাটনটাকে আমরা বলি কি বাটন বলো? এই দিকেরটাকে আমরা বলবো হচ্ছে রাইট ক্লিক বা রাইট বাটন, তাই তো? রাইট বাটন। আর এই দিকেরটাকে আমরা বলবো হচ্ছে লেফট বাটন, ঠিক? আর মাঝখানে এইটাকে বলি আমরা হচ্ছে স্ক্রল। কি বলি এটাকে আমরা? স্ক্রল হুইল, ঠিক? এই তো স্ক্রল হুইল। আচ্ছা, এই মাউস এক রকমের কি ডিভাইস? ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস? ইনপুট ডিভাইস। এই ইনপুট ডিভাইস দিয়ে আমরা কি করি? ওই যে বললাম নেভিগেট করি, গ্রাফিক্যাল এনভায়রনমেন্টে আমরা নেভিগেট করি। এই গেল 3 নাম্বার পয়েন্ট। আচ্ছা, আর একটা বলি যে স্যার যদি বলে যে স্যার মাউস কে আবিষ্কার করেছিল, যদি প্রশ্ন বলে, ছোট আসতেই পারে পরীক্ষায়, তুমি প্রচুর পড়ে গেলে মাউস সম্পর্কে, কোশ্চেন দিচ্ছে বলো মাউস কে আবিষ্কার করে। আচ্ছা, মাউস আবিষ্কার করে হচ্ছে ডগলাস এঙ্গেলবার্ট। বাংলা তো আমি বানানটা লিখে দিচ্ছি, ডগলাস এঙ্গেলবার্ট নামক একজন বিজ্ঞান মানে ইঞ্জিনিয়ার, যিনি এই মাউস আবিষ্কার করেন। আচ্ছা, আর একটা বিষয়, এই মাউস আগে কিন্তু এই মাউসের পেছনের দিকটায় এখানে একটা না ওই বল টাইপের রাখা থাকতো। যদি তোমরা ছোটবেলায় যদি তোমার ওই 90s কিড হও, তাহলে দেখবে এই বল টাইপের, তোমার স্কুলে টেলে দেখেছো হয়তো, যে এইটা বল ছিল, আমি ইউজ করেছি। তার কয়েক বছর পর পরই মানে আমি দেখেছিলাম এখান থেকে সরিয়ে হঠাৎ করে দেখতাম এখানটাতে একটা লাল কালারের আলো জ্বলতো। এইটা হচ্ছে লেজার রে, লেজার রে। তাহলে এখনকার যে মডার্ন যে মাউস, সেটা কিন্তু এই বল টেকনোলজির উপর ডিপেন্ডেন্ট নয়, কার টেকনোলজির উপর ডিপেন্ডেন্ট? লেজার রে টেকনোলজির উপর ডিপেন্ডেন্ট। ঠিক একই কারণে তুমি যদি এই লেজার এটা যদি উল্টে দেখো, দেখবে লেজার রেটা বন্ধ হয়ে যায় বা হয়ে যায়, কমে যায়। আবার তুমি যখন ওটাকে মাউসটাকে ট্র্যাক প্যাডের ওপর রাখবে, যেই ও একটা সারফেস পেলো, সাথে সাথে ও ওটাকে ট্র্যাক করতে আরম্ভ করে। তাহলে এখনকার কি কাজে কোন টেকনোলজি? লেজার রে টেকনোলজি। কে আবিষ্কার করেছে বলে দিলাম, ডগলাস এঙ্গেলবার্ট। দেখি ভাই আর কি কোশ্চেন দেয়, এর থেকে কে আবিষ্কার করে অব্দি চলে গেছি, এর বাইরে আর কোশ্চেন কোনো কোশ্চেন দেওয়া উচিত না। দিলে ওই রকম বড় বড় কোশ্চেন দেবে, তোমার ফোকাস কি হবে? নেভিগেশন, গ্রাফিক্যাল এনভায়রনমেন্ট চেঞ্জ, এইগুলো যখন যখন পাবে মাউস অ্যান্সার করে দিয়ে বেরিয়ে চলে আসবে, ঠিক? আচ্ছা চলো, এরপরে বলে স্ক্যানারের ছবি আছে। এই হচ্ছে স্ক্যানারের ছবি, এটা হচ্ছে স্ক্যানার। দেখো স্ক্যানারে শুধু মুখ আছে, হাঁ করে আছে, কোনো পেট নাই, মানে আউটপুট নাই।
তার মানে কি এখানটাতে আমি ওএমআর রাখবো, ছবি রাখবো, বই রাখবো, এগুলোকে চাপা দিয়ে কি করতে পারি, স্ক্যান করতে পারি। স্ক্যান করে এটা আমার কম্পিউটারে একটা ছবির মতো জেনারেট হয়ে যাবে। ঠিক, তাহলে এইটা হচ্ছে স্ক্যানার। স্ক্যানার একটা তাহলে কি ডিভাইস, ইনপুট না আউটপুট, ইনপুট ডিভাইস। আউটপুট কোনটা, প্রিন্টার হচ্ছে আউটপুট ডিভাইস। চলো এবার নেক্সট দেখি, পড়ো কোশ্চেন। পড়েছো? কি মনে হচ্ছে কোনটা হবে আনসার? বি না সি না ডি? এ তো হবেই না, বুঝতে পেরে গেছো, রিসাইকেল বিন ফিন চলে এসছে। কোনটা হবে আনসার, কি মনে হচ্ছে? সি? আচ্ছা ঠিক আছে। নিচের কোন কাজটি উইন্ডোজ ডেস্কটপে একটি নতুন ফোল্ডার তৈরি করবে? আচ্ছা দেখে আমি ছবি রেখেছি কোনো, হ্যাঁ দেখো, এটা আমার পার্সোনাল কম্পিউটারের ছবি। হ্যাঁ দেখো, আমি কি ক্লিক করেছি, প্রথমে রাইট ক্লিক করেছি, করে এইরকম একটা মেনু তৈরি হয়েছে। মানে রাইট ক্লিক বলতে মাউসের রাইট ক্লিক করেছি, করার পরে এরকম একটা মেনু তৈরি হয়েছে। মেনুতে আমি কোথায় এসছি, নিউতে এসছি। আসার পর কি ক্রিয়েট করব, ফোল্ডার ক্রিয়েট করব। চলো এই যে অ্যারো, এর পাশেই দেখবে অনেক কিছু তৈরি হয়ে গেছে। দেখো 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 দেখো, এই যে এখানে রয়েছে কি বলতো, ফোল্ডার। এখানে কি রয়েছে বললাম, দেখো ফোল্ডার রয়েছে। তাহলে আমি প্রথমে কি ক্লিক করলাম, মাউসের রাইট ক্লিক, তারপরে কোথায় গেলাম, নিউতে। কি কারণে, কেন নিউতে গেলাম, নতুন করে একটা ফোল্ডার ক্রিয়েট করবো বলে, তাই জন্য নিউতে গেলাম। নিউতে আমাকে বলছে বলো এবার নিউ এর এতগুলো অপশন, কি নিউ, এক্সেল ওয়ার্কশিট নাকি না ডাব্লিউপিএস ডকুমেন্ট না টেক্সট ডকুমেন্ট, বলতে 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 সবার ওপরে কি আছে বলো, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তাহলে আমার অপশানে এবার চলে এসি। অপশানে কি ছিল বলো, দেখো ছিল রাইট ক্লিক অন দ্য ডেস্কটপ অ্যান্ড সিলেক্ট নিউ, আর তারপরে হচ্ছে ফোল্ডার। হলো, তাহলে এটা হয়ে গেল অপশন নাম্বার আমার বি। এইবার স্যার কন্ট্রোল এফ শর্টকাটটা কার? ধরো তোমার কাছে এরকম একটা ডকুমেন্ট আছে, বিশাল বড় একটা ডকুমেন্ট আছে, 50 পাতার একটা ডকুমেন্ট আছে, 50টা পাতার ডকুমেন্ট আছে। এইবার তুমি ওর মধ্যে থেকে খুঁজতে চাইছো হচ্ছে জিন এই ওয়ার্ডটা। এটা বায়োলজির কোনো একটা পেজ আছে, সেখানে তুমি খুঁজতে চাইছো জিন সম্পর্কে। তাহলে তুমি কি মারবে, কন্ট্রোল এফ, মানে হচ্ছে এফ মানে ভেবে না হচ্ছে ফাইন্ড। ফাইন্ড মানে কি, খোঁজা। তাহলে তুমি একটা ডকুমেন্টে কোনো এক্স্যাক্ট টেক্সট বা কোনো সাইন বা কোনো যা খুশি তুমি যখন খুঁজতে চাইছো, তখন তুমি ইউজ করবে হচ্ছে কন্ট্রোল প্লাস এফ। হলো, বলো বোঝাতে পারলাম? আচ্ছা, তারপর নেক্সট কোনটা আছে বলো, অল্ট প্লাস ট্যাব। এটা আমি প্রথম দিনে ক্লাসে বলেছিলাম যে অল্ট প্লাস ট্যাব একসঙ্গে টিপলে তুমি যতগুলো ট্যাবে একসঙ্গে কাজ করছো, মানে হয়তো তোমার গেম খোলা আছে, ইউটিউব খোলা আছে, আবার হয়তো তোমার পড়াশোনার কোনো নোটস খোলা আছে, বা এক্সেল শিট খোলা আছে, বা হয়তো গুগল ডক্স খোলা আছে, বা হয়তো প্রেজেন্টেশন খোলা আছে, সবগুলো অল্ট প্লাস ট্যাব একসঙ্গে টিপলে যতগুলো ট্যাব, ধরো এইরকম ভাবে, ধরো তুমি এখানটাতে একটা ট্যাব খোলা রেখেছো, এখানটাতে একটা ট্যাব খোলা রেখেছো, এইরকম করে তুমি হয়তো 5খানা ট্যাব খোলা রেখেছো। এই প্রত্যেকটা ট্যাব তুমি ডেস্কটপে একসঙ্গে দেখতে পাবে। এটা কোন সুইচের মাধ্যমে, অল্ট প্লাস ট্যাবের মাধ্যমে। ঠিক আছে, নেক্সট 8 নাম্বার কোশ্চেন, হুইচ মেথড, আচ্ছা কোশ্চেন পড়ো আগে। একই কোশ্চেন নাকি আলাদা কোশ্চেন? শুধুমাত্র এখানে ফোল্ডারের বদলে কি বলে দিয়েছে, টেক্সট ডকুমেন্ট বলে দিয়েছে। চলো চলে আসো এখানটাতে দেখি, টেক্সট ডকুমেন্ট কি বলেছে। এবার আমি প্রথমত তো আমাকে বলেছে যে কোথায় খুলবো, আমি আমি উইন্ডোজের একটি নির্দিষ্ট ফোল্ডারের ভেতরে খুলবো। চলো আমি ওই জন্য এবার উইন্ডোজের আগে একটা ফোল্ডার খুলেছি। কোন ফোল্ডার, দেখো ডাউনলোডস ফোল্ডার বলে লেখা আছে। এই ডাউনলোডস ফোল্ডারের ভেতরে এবার আমি আবার রাইট ক্লিক মেরেছি। তাহলে রাইট ক্লিক মারলে আবার সেম মেনু চলে এসছে, নিউ চলে এসছে। চলে আসার পর আবার সেম মেনু, কোথায় আমি কি খুঁজবো এবার, টেক্সট ডকুমেন্ট বলেছে না, কি বলেছে বলো,
টেক্সট ডকুমেন্ট। দেখো এখানটাতে কোনো না কোনো জায়গায় একটা টেক্সট ডকুমেন্ট বলে লেখা থাকবে। কোথায় আছে? নিচের দিকে দেখো হচ্ছে এই যে টেক্সট ডকুমেন্ট লেখা আছে, এই যে টেক্সট ডকুমেন্ট। ঠিক এই টেক্সট ডকুমেন্ট যখন খোলে তখন এই ফাইলটার নেচার কিরকম হয়? আচ্ছা, নেচার বলতে আমি কি বলছি, যদি আমার ফাইল কোনো ছবিতে হয় তাহলে ডট জেপিজি লেখা থাকে, অথবা কি লেখা থাকে ডট জেপিইজি লেখা থাকে, অথবা কি লেখা থাকে ডট পিএনজি লেখা থাকে। এই তিনটে লেখা থাকে কি ক্ষেত্রে? ইমেজের ক্ষেত্রে। যদি পিডিএফ হয় তাহলে কি লেখা থাকে ডট পিডিএফ, যদি এক্সেল হয় তাহলে কি লেখা থাকে এক্সএসএলএক্স এরকম লেখা থাকে, যদি ডক্স হয় তাহলে কি লেখা থাকে ডিওসিএস ডক্স। সেই রকমই যদি টেক্সট ডকুমেন্ট হয় তাহলে লেখা থাকে হচ্ছে, সব মনে রাখবে, আসতে পারে এরকম এক্সটেনশনগুলো ডট টিএক্সটি, টেক্সট, এটা মনে রাখবে। ঠিক আছে? তাহলে যদি আমি এরকম একটা ফাইল খুলি, তাহলে মানে ফাইল যদি নতুন ক্রিয়েট করি, তার শেষে যেটাই লেখা থাকুক না কেন, নিউ ফোল্ডার বা নিউ ফাইল বলে শেষে লেখা থাকবে ডট টিএক্সটি। বুঝতে পারলাম? যেরকম ডট পিডিএফ ডট জেপিজি থাকে, সেরকম টেক্সট ডকুমেন্টের ক্ষেত্রে হয় হচ্ছে ডট টিএক্সটি। এটা অনেকটা কিসের মতো বলো তো? এটা অনেকটা হচ্ছে তোমাদের মোবাইলে দেখবে নোটপ্যাড থাকে, নোট কোনো কিছু টাইপ করে রাখার জন্য, যে আজকে অমুকের জন্মদিন, কালকে তমুকের অ্যানিভার্সারি, আজকে আমার পরীক্ষা, এই ধরো তুমি পাসওয়ার্ড সেভ করে রেখেছো, ওইটা কি ওই যে টেক্সট ডকুমেন্ট সেভ করে রাখছো। সেম জিনিস কম্পিউটারেও করা যায়, কিন্তু কম্পিউটারটা আর একটু লার্জ স্কেলে করা যায়। এইটাকে চাইলে তুমি ডকুমেন্ট মানে গুগল ডকুমেন্টেও নিয়ে এডিট করতে পারবে। আবার আমাদের কম্পিউটারের মধ্যে টেক্সট এডিটর বলে একটা অপশন আছে, যার নাম হচ্ছে নোটপ্যাড। নোটপ্যাড, এই নোটপ্যাডে নিয়ে গিয়েও তুমি চাইলে এটাকে এডিট করতে পারবে। বেশ, আচ্ছা আর কি কি আছে গো? স্টার্ট এ নিউ টাস্ক ফ্রম টাস্ক ম্যানেজার। আচ্ছা, টাস্ক ম্যানেজার সম্পর্কে এগুলো তো হবেই না, তার অপশন এটা হলো। টাস্ক ম্যানেজারের সম্পর্কে বিশেষ কিছু বলবো না, আগের দিনে ক্লাসগুলো দেখবে। শুধুমাত্র মনে করিয়ে দিই, টাস্ক ম্যানেজার খোলার শর্টকাটটা সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস হচ্ছে এসকেপ। বারবার বলবো এটা, আমি বারবার বলবো এটা, মুখস্থ না করানো অবধি তুমি ছাড়বো না। টাস্ক ম্যানেজার কন্ট্রোল প্লাস শিফট প্লাস এসকেপ। ঠিক আচ্ছা, রিস্টোর এ ফাইল ফ্রম রিসাইকেল। আচ্ছা, রিসাইকেল বিল সম্পর্কে যদি আমি একটু বলতেই হয় তাহলে একটা কথা বলি। রিসাইকেল বিন মানে হচ্ছে কোনো একটা ফাইলকে যখন তোমরা ডিলিট করো, সেটা কিন্তু কম্পিউটার থেকে পার্মানেন্টলি ডিলিট হয় না। সেটা কোথায় চলে যায়? সেটা চলে যায় হচ্ছে রিসাইকেল বিনে। চাইলে তুমি রিসাইকেল বিন থেকে পার্মানেন্টলি ডিলিট করতে পারো, অথবা যদি ভুলবশত চলে গিয়ে থাকে রিসাইকেল বিনে, মানে ভুল করে ডিলিট করে দিয়েছো, তাহলে তুমি রিসাইকেল বিন থেকে গিয়ে দেখবে একটা অপশান লেখা থাকে, তার নাম হচ্ছে রিস্টোর। রিস্টোর, এই অপশানে টিপলে রিসাইকেল বিন থেকে মানে ডিলিট হয়ে যাওয়া জিনিসকে তুমি আবার ফিরিয়ে নিয়ে আসতে পারো। এইটা হয়ে গেল যে রিসাইকেল বিনের কাজ। ঠিক, কিন্তু এবার তুমি যদি চাও যে তুমি যে ফাইলটা আছে সেই ফাইলটা তুমি ডাইরেক্ট ডিলিট করবে, রিসাইকেল বিনেও রাখবে না, তাহলে এইটার জন্য একটা শর্টকাট আছে, তার নাম হচ্ছে শিফট প্লাস ডিলিট। শিফট প্লাস ডিলিট অর্থাৎ যদি তুমি শিফট প্লাস কোনো ফাইলের উপর ক্লিক করে, মাউস দিয়ে ক্লিক করে শিফট চিপে রেখে ডিলিট চেপো, তাহলে সেটা কিন্তু রিসাইকেল বিনে না, একদম ডাইরেক্ট কম্পিউটার থেকে চলে যায়। বলতে পারলাম? বেশ, চলো। আচ্ছা, কন্ট্রোল এফ তো বলেছি না কোনো ফাইন্ড কোনো কিছু শব্দ খোঁজার জন্য, কন্ট্রোল এফ। চলো নেক্সট চলে আসি। বলো, বলে দিয়েছি আমি এটা অলরেডি। কি হবে? কোনটা হবে? রিসাইকেল বিন, একদম ঠিক। কোনটা হবে? উইন্ডোজের যে ফিচারটি দুর্ঘটনাক্রমে মুছে যাওয়া বা ডিলিট হয়ে যাওয়া ফাইলকে পুনরুদ্ধার করে দেয়, তার নাম হচ্ছে কি বলতো? রিসাইকেল বিন। আচ্ছা, এইবার ডিস্ক ক্লিন আপ সম্পর্কে কিছুই না, এটা আমি তোমাদেরকে মনে করো বলেছিলাম যে ইউটিলিটি সফটওয়্যার, ইউটিলিটি পড়াতে গিয়ে বলেছিলাম যে ইউটিলিটি সফটওয়্যারের মধ্যে অনেক কিছু পড়ে, তার মধ্যে ডিস্ক ক্লিন আপও ইউটিলিটি সফটওয়্যারেরই একটা পার্ট। কিছুই না, যেরকম আমাদের ফোনে ফাইল ম্যানেজার থেকে আমরা চাইলে মেমোরি ক্লিন করতে পারি, ঠিক সেরকমই কম্পিউটারে তোমরা যদি কারোর কাছে ল্যাপটপ থাকে, এই মুহূর্তে বসে যারা দেখছো, তারা সার্চ করো ইয়েতে গিয়ে, তোমাদের কি বলে সার্চ মেনুতে গিয়ে, কম্পিউটারের সার্চ মেনুতে গিয়ে ডিস্ক ক্লিন আপ দেখতে পাবে। ওখানটাতে তোমাদের দু ধরনের ডিস্ক, আমার কম্পিউটারে দুই ধরনের ছিল, একটা সি ড্রাইভ আর একটা হয় হচ্ছে ডি ড্রাইভ।
এই সি ড্রাইভ আর ডি ড্রাইভ, তোমার যদি ই ড্রাইভ থাকে সেটা দেখতে হবে। এই সি ড্রাইভ আর ই ড্রাইভকে, যেগুলো আনওয়ান্টেড জিনিস, যেগুলো তুমি ডিলিট করে দিয়েছো বা লাগে না তাও সি ড্রাইভে পড়ে আছে, রিসাইকেল বিনে পড়ে আছে, সেগুলোকে কি করে বলো তো, ডিলিট করে দেয় বা ক্লিন করে দেয় পুরোপুরি। যে তোমরা যে গুগল ফটোসে গিয়ে ট্র্যাশ ক্লিন করো না, ট্র্যাশ ক্লিন, ওইটাই হচ্ছে সি ড্রাইভের কাজ, সরি ডিস্ক ক্লিন আপের কাজ। ঠিক আছে, বেশ। তারপর কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল কি জিনিস দেখি, কোনো ছবি টবি রেখেছি নাকি? কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল, না কন্ট্রোল প্যানেলের কোনো ছবি দেইনি। ঠিক আছে, কন্ট্রোল প্যানেল কি জিনিস? কন্ট্রোল প্যানেল হচ্ছে তোমাদের যেখানটাতে ইউজার ডেটা স্টোর থাকে, ইউজার ডেটা স্টোর থাকে। এখানে আর কি স্টোর থাকে বলো তো? তোমার জিমেল আইডি, মানে যে আইডি দিয়ে তুমি কম্পিউটারে লগ ইন করেছো, তোমার মাইক্রোসফট হলে মাইক্রোসফটের আইডি। আচ্ছা, আর কি কি থাকে বলো তো? ধরো তুমি কোনো সফটওয়্যার নতুন ডাউনলোড করেছো, সেই সফটওয়্যারের যে এপিকে ফাইল, সেই এপিকে ফাইল কোথায় জমা থাকে? এই কি বলে তোমার কন্ট্রোল প্যানেলের মধ্যে জমা থাকে। আবার ধরো তুমি কোনো তোমার সিস্টেমের সাউন্ড বাড়াবে, সাউন্ড কমাবে, ব্রাইটনেস বাড়াবে, ব্রাইটনেস কমাবে, কোনো প্রিন্টারকে তুমি কম্পিউটারের সঙ্গে অ্যাড করবে, কোনো স্ক্যানারকে অ্যাড করবে, এই পুরো ইকোসিস্টেমটা তোমার এই কন্ট্রোল প্যানেল ম্যানেজ করে। এই কন্ট্রোল প্যানেলের মধ্যে তোমার সব ডেটা, তোমার মানে ইউজারের কম্পিউটারের মানে সিস্টেমের এবং বাইরের সে সমস্ত তুমি ডিভাইস লাগিয়ে সব ডেটা এই ইউজার কি বলে কন্ট্রোল প্যানেলের মধ্যে সেভ করা থাকে। ঠিক আছে, বুঝতে পারলাম? মানে ধরে রাখতে পারো তোমার এবং তোমার কম্পিউটারের রিলেশনশিপের একটা বায়োডাটা এই কন্ট্রোল প্যানেলের কাছে সেভ করা আছে। তুমি চাইলে সেটাকে এডিট করতে পারো। আমি বললাম ব্রাইটনেস বাড়াবে, কোথায় যাবে? কন্ট্রোল প্যানেলে গিয়ে বাড়াবে। বেশ, তারপর এরপর আছে হচ্ছে টাস্ক ম্যানেজার সম্পর্কে বলে দিয়েছি অনেক কিছু, আর বলবো না। নেক্সট পড়ো, দেখো তো একই কোশ্চেন আবার। কি হবে? কেন দিয়েছি কোশ্চেনগুলো? দেখো প্রত্যেকবার আমার আনসার রিসাইকেল বিনই আসছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানটাতে দেখো বাংলায় পড়ছিলে বলে তোমরা আগের কোশ্চেনটা পড়ো, হুইচ ফিচার অফ উইন্ডোজ অ্যালাউজ ইউ টু রিকভার ফাইল। আর এখানটাতে কি দিয়েছিল কোশ্চেনটা? একই কোশ্চেন দিয়েছিল, ইউজার তো রিস্টোর ডিলিটেড ফাইলস। ঘুরিয়ে পেঁচিয়ে তোমাকে ওয়ার্ড প্লে করছে, তাই তো? তুমি যদি একবার বুঝে যাও যে ডিলিটেড ফাইল রিস্টোর কি বলে তোমার রিসাইকেল বিনে গিয়ে থাকে, তাহলে তোমাকে রিস্টোর ফাইল বলুক, তারপর আরেকটা কি যেন টার্ম ছিল ভুলে গেলাম, কি যেন, কি বলে, রিকভার ফাইলস, বিষয় তো একই ঘুরে ফিরে। তাহলে তোমাকে একদম বেসিক্সটা জানতে হবে যে আমার ডিলিট হয়ে যাওয়া ফাইল কোথায় থাকে, রিসাইকেল বিনে থাকে। আর যদি আমি রিসাইকেল বিনে না রাখতে চাই, ডাইরেক্ট ডিলিট করতে চাই, শিফট চিপে ডিলিট মারবো, পুরোপুরি ডিলিট হয়ে যাবে। বেশ, কিছু বলার আছে এখান থেকে? ওএস মানে হচ্ছে অপারেটিং সিস্টেম। আমরা কোন অপারেটিং সিস্টেম চালাই? উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালাই ইউজুয়ালি। আচ্ছা, এইটাই যদি আমরা তুমি অ্যাপেলের ল্যাপটপ ইউজ করো, ওটাকে আমরা বলি হচ্ছে আইওএস, তাই তো? আইওএস, যেরকম এটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম, ওটা হচ্ছে আইওএস। ঠিক সেরকম যখন আমরা মোবাইল চালাই, সেটা কি ওএস? এটাও একটা অপারেটিং সিস্টেম। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের কি বলতো, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। তাহলে বলতে পারি আমরা অ্যান্ড্রয়েড, DROID, অ্যান্ড্রয়েড, এটা অ্যান্ড্রয়েড ওএস। ঠিক আছে, ওএস মানে হচ্ছে অপারেটিং সিস্টেম। বেশ, হয়ে গেল। চলো নেক্সট দেখি, বলো এটা দেখি কেমন পারো। বলেছে ইনপুট এবং আউটপুট দুটো হিসেবেই কাজ করে। কি মনে হচ্ছে? প্রজেক্টর মনে হচ্ছে। আর আচ্ছা, ইনপুট ডিভাইস মানে কি বলেছি? যাতে আমরা ইনপুট দিচ্ছি, স্যার ইনপুট আপনি কি দেন? আমরা কম্পিউটারকে কি দিই? ইনস্ট্রাকশন দিই, যার মাধ্যমে দিই সেটাই হচ্ছে ইনপুট ডিভাইস। হয়ে গেল। আচ্ছা, এবার কম্পিউটার সেই ডেটাটাকে কি করে? প্রসেস করে। কি দিয়ে প্রসেস করে? প্রসেসর বা সিপিইউ।
তারপরে প্রসেস করে একটা আউটকাম দেয়, যেখানে আমরা ওই আউটকামটা দেখতে পাই তাকে আমরা বলি আউটপুট ডিভাইস। এই তো আউটপুট আর ইনপুট। কিন্তু এমন কোন ডিভাইস বা এমন কোন যন্ত্র আছে কি যেটা এই ইনপুটও নেয় আবার আউটপুটও নেয়? এমন কোন ডিভাইস বা এমন কোন যন্ত্র রয়েছে যেটা ইনপুটও নেয় আবার আউটপুটও নেয়? যেমন, আচ্ছা চলো এবার বলি স্ক্যানার। তোমাকে স্ক্যানারের ছবি দেখিয়েছি আমি। স্ক্যানার কি ইনপুট ডিভাইস নাকি না আউটপুট ডিভাইস? ইনপুট ডিভাইস। তাহলে এটা আমার হলো না। মাইক্রোফোন, মাইক্রোফোনে আমি কথা বলছি, এইটা রেকর্ড হয়ে কম্পিউটারে কোনো জায়গায় সেভ হচ্ছে, তার মানে এটা আমাকে কোনো আউটপুট ফেরত দিচ্ছে না, তাহলে এটা আমার ইনপুট ডিভাইস। তাহলে এটাও হলো না। প্রজেক্টর, তোমাদের দামস টিউটোরিয়ালে ক্লাস হয় প্রজেক্টরে, তুমি কম্পিউটারে যেটা স্যার লেখে সেটাকেই তুমি একটা অন্য জায়গায় দেখতে পাও, তাই তো? তাহলে সেটা একটা আউটপুট দিচ্ছে, কোনো ইনপুট নিচ্ছে না, ঠিক? আচ্ছা, তাহলে এটা একটা আউটপুট ডিভাইস হলো, তাহলে এটাও হলো না। আমার চাই কোনটা? ইনপুট আর আউটপুট যাতে একসঙ্গে হয়, রাইট? আচ্ছা এবার একটা কথা বলো, তোমার কাছে না একটা মনিটর আছে, এই মনিটরটা ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস? আউটপুট ডিভাইস। আর আমার সঙ্গে এর সঙ্গে একটা মাউস লেগে আছে, এই মাউসটা ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস? ইনপুট ডিভাইস। আচ্ছা মনিটরে তুমি কি দেখো? ছবি দেখো। আচ্ছা মাউসে তুমি কি করো? আমাকে এখানকার যা যা ক্লিক করার কাজ সেগুলো করি। কিন্তু স্যার যদি এরকম করতে পারতাম, আমি মাউসে না ক্লিক করে আমি যদি এই মনিটরেই ক্লিক করতে পারতাম এরকম এরকম করে, যেরকম আমি এই মনিটরটাই করতে পারছি, এই স্ক্রিনটাই করতে পারছি। দেখো এই স্ক্রিনটাতে কিন্তু আমি চাইলে নিজস্ব এই যে এটাকে নড়াচ্ছি, তার মানে কি আমি ইনপুট দিচ্ছি যে আমার হাতের সঙ্গে সঙ্গে তুমি এটা দাগ টানো, এটাই তো ইনপুট। আর আউটপুট কি দেখাচ্ছে? ও দেখাচ্ছে যে হ্যাঁ স্যার টানলাম বলে তোমরা দেখতে পাচ্ছ আউটপুট। তার মানে টাচ স্ক্রিন হচ্ছে এমন একটা ডিভাইস যে ইনপুটও নেয় আউটপুটও নেয়, তোমাদের টাচ স্ক্রিন মোবাইলের মতো, যাকে তুমি যদি ক্লিক হেয়ার বাটনে টেপো, বা তুমি হোয়াটসঅ্যাপে সেন্ড বাটনে টিপছো যে, তাই তো? যখন তুমি সেন্ড বাটন তখন তুমি কি দিচ্ছ? ইনপুট দিচ্ছ। আর যেই সেন্ড হয়ে গেল সাথে সাথে তুমি দেখতে পাচ্ছ যে মেসেজটা চলে গেল, সেই মনিটরই বা সেই স্ক্রিনই তোমাকে দিচ্ছে কি একটা আউটপুট প্রোভাইড করছে। ক্লিয়ার? তাহলে এইটা একটা, তাহলে কোনটা হবে হচ্ছে আউটপুট এবং ইনপুট? অপশন নাম্বার এ। ঠিক আছে স্যার, কোথায় ব্যবহার করা হয়? দেখে বিদেশে অনেক এরকম মলস রয়েছে, এখন ইন্ডিয়াতে সেরকম ভাবে নেই বলতে গেলে, যেখানটাতে কিন্তু কোনো কর্মচারীরা কাজ করে না, সেখানটাতে এরকম একটা মেশিন লাগানো থাকে, তোমার যেটা দরকার তুমি ক্লিক করে নাও, তোমাকে সেই অনুযায়ী জুস দরকার না চিপস দরকার না কি দরকার, গাজর ভেন্ডি কি দরকার, তোমাকে অটোমেটিক চলে আসে, মানে ওই মেশিন থেকেই বেরিয়ে চলে আসবে। তাহলে তুমি এখানটাতে ইনপুট দিচ্ছ, ওটাকে প্রসেস করে তোমাকে আউটপুট দেখাচ্ছে যে এত ডলার টাকা হয়েছে, এবার টাকাটা দাও, সঙ্গে সঙ্গে তোমার মেশিন থেকে খাবার দাবার বেরিয়ে চলে আসবে। তাহলে এই টাচ স্ক্রিন হয়ে গেল হচ্ছে ইনপুট এবং আউটপুট ডিভাইসের এক্সাম্পল। ক্লিয়ার করতে পারলাম? চলো নেক্সট তারপর দেখি এবার 12 নাম্বার কোশ্চেন, নিচের কোনটি সঠিকভাবে ব্যাখ্যা আচ্ছা তোমরা পড়ো, যা বোঝালাম বুদ্ধি লাগিয়ে এবার ওটারই ব্যাখ্যা আছে। করো তোমরা, এক সেকেন্ড। বলো কোনটা মনে হচ্ছে? এ মনে হচ্ছে? চলো চেক করি লাস্ট থেকে, তাহলে চেক করি। বলেছে ইট ওনলি ডিসপ্লেস ইমেজ, মানে আমাকে আচ্ছা কোশ্চেন পড়ি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যাকুরেটলি এক্সপ্লেন্স ওয়াই টাচ স্ক্রিন ক্যান বি কনসিডার্ড বোথ ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস। কেন এবার জিজ্ঞেস করে দিয়েছে, কি হবে বলো? ইনপুট এবং আউটপুট মানে সে আমার থেকে ইনস্ট্রাকশন নেবেও আমাকে আউটপুট ফেরত দেবে, এই তো? তাহলে বলি কি আছে, ইট ওনলি ডিসপ্লেস ইমেজেস, আমার আমার কাছ থেকে অনলি যদি ডিসপ্লে ইমেজ করা হতো তাহলে তো আমি এটাকে কম্পিউটারের নর্মাল মনিটর বলতাম, আর মনিটর হচ্ছে শুধু আউটপুট ডিভাইস, তাহলে এটা হবে না। ইট স্টোরস প্রোগ্রামস
না কি বলে তোমার টাচ স্ক্রিন আবার স্টোর কেমন করে করবে? স্টোর করা তো কাজ হচ্ছে মেমোরির, তাই না? আচ্ছা, তারপর ইট প্রসেস ইউজার ডাটা ইন্টারনালি অ্যান্ড সেন্ডস ইট টু মেমোরি। না, এটাও হচ্ছে না বলে মনে হচ্ছে। চলো এই নাম্বার পড়ি। ইট অ্যালাউজ ইউজার টু ইন্টারঅ্যাক্ট উইথ ভিজুয়াল ডেটা। তুমি এই যে বললাম, তুমি কম্পিউটারের মোবাইলের যে তোমার হোয়াটসঅ্যাপের যে সেন্ড বাটনটা আছে, সেই সেন্ড বাটনটা কি ইন্টারঅ্যাক্ট করছো না তুমি হোয়াটসঅ্যাপ অ্যাপের সাথে? বা তুমি কারোর সাথে ইন্টারঅ্যাক্ট করছো তো, কথা বলছো তো, তাহলে ওইখানটাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে তুমি ভিজুয়ালি ইন্টারঅ্যাক্ট করছো এবং সেন্ড করছো টাচ সিগন্যাল টু দ্য কম্পিউটার। অর্থাৎ তুমি কম্পিউটারের ডেটা টাচের মাধ্যমে পাঠাচ্ছ আর কম্পিউটার তোমাকে ভিজুয়ালি তার রিপ্লাই দিচ্ছে। এই তো, বলো বোঝাতে পারলাম? তাহলে আনসার নাম্বার কোনটা হয়ে গেল? এ হয়ে গেল। ঠিক, চলো তাহলে নেক্সট দেখি কোশ্চেন। আচ্ছা, পড়ো। বলো কি মনে হচ্ছে? কারণ জানতে চেয়েছে এবারে। কি বলেছে? কনসিডার এ সিনারিও where a user interacts with a touch sensitive screen, তাই তো? Which of the following is best describes the functional duality? মানে টাচ স্ক্রিন যে দুটো কাজ করে তাকে আমরা বলছি ডুয়ালিটি। ফাংশনাল ডুয়ালিটি অফ দিস কম্পোনেন্ট, মানে অফ দিস কম্পোনেন্ট মানে কি, ওই তোমার টাচ সেন্সিটিভ ডিসপ্লে কম্পোনেন্টের উইদিন এ কম্পিউটার সিস্টেম। মানে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব দ্য ফাংশনাল ডুয়ালিটি, কোনটা এই স্টেটমেন্টের মধ্যে বেস্ট কি বলে তোমার ডেসক্রাইব করছে টাচ স্ক্রিন সম্পর্কে? ইট ফাংশনস এক্সক্লুসিভলি অ্যাজ অ্যান ইনপুট ডিভাইস। এক্সক্লুসিভলি কথাটার মানে কি? এক্সক্লুসিভলি মানে কি একদম নির্দিষ্টভাবে। তাহলে টাচ সেন্সিটিভ ডিসপ্লে কি শুধু নির্দিষ্টভাবে ইনপুট ডিভাইস? না, আমি একটু আগেই বললাম টাচ সেন্সিটিভ ডিসপ্লে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস। তাহলে এইটা হচ্ছে না ক্যাপচারিং দ্য ইউজার টাচ গেস্টার অ্যান্ড কমান্ডস, তাহলে এটা হচ্ছে না অপশন এ হয়ে হলো না। ইট অ্যাক্ট সোললি অ্যাজ আউটপুট ডিভাইস। কই স্যার, এখানেও তো এক্সক্লুসিভলি ইউজ করতে পারতো, এখানে কি করে দিয়েছে এক্সক্লুসিভলি একটা সিনোনিম ইউজ করে দিয়েছে, সোললি মানে একান্তই ভাবে, একদম ওইটাই। তাহলে এটাও কি হচ্ছে না স্যার? হচ্ছে না। It serves as both input device detecting the touch input and the output device displaying information and visual responses. তাহলে কি মনে হচ্ছে, যদি বাংলায় পড়ি তাহলে বোঝাচ্ছে এটা বোথ ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে। ইনপুট ডিভাইস কি টাচ সেন্সিটিভের জন্য, টাচ ইনপুটের জন্য, আর অ্যান আউটপুট ডিভাইস মানে প্রকাশ করছে, আউটপুট দিচ্ছে ডিসপ্লেইং দ্য ইনফরমেশন ভিজুয়াল রেসপন্সেস। তাহলে অপশন নাম্বার সি হয়ে গেল তোমাদের আনসার। তাহলে খুব একটা কিন্তু কঠিন না বিষয়গুলো, তোমাকে একটু কনসেপ্ট জানতে হবে, কোনটা আউটপুট কোনটা ইনপুট, কোনটা বোথ মিক্সচারের এরকম আছে। তাহলে তারপর তুমি এগুলো কিন্তু ধরো কমন লাইফে আমরা ইউজ করি, সবসময় ইউজ করছি, মোবাইল তুমি সবসময় ইউজ করছো, কিন্তু এই যে ভেবে দেখার বিষয়টা যে এটা স্যার আউটপুট ডিভাইস, ওটা স্যার ইনপুট ডিভাইস, কিন্তু আমাদের মোবাইল হচ্ছে বোথ ইনপুট অ্যান্ড আউটপুট, তাই তো? আচ্ছা, তো এই ভেবে দেখলেই তুমি কিন্তু এই কোশ্চেনগুলো আনসার করা সম্ভব। চলো নেক্সট দেখি কি আছে, পড়ো আবার। এটা তোমাকে আমি অনেকগুলো তথ্য পরপর বলবো। আচ্ছা, কি বলেছে? পাওয়ার পয়েন্ট মানে আমি এই স্লাইডসগুলো যেখানে বানিয়েছি সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টে কি বানানো হয়?
প্রেজেন্টেশন বানানো হয়। তোমাদের স্যাররা যে সমস্ত কোশ্চেন তারপর ছবি টবি দিয়ে ক্লাস করায় সেটা কোথায় বানায়? এই পাওয়ার পয়েন্ট নামে একটা অ্যাপ্লিকেশনে বানানো হয়। এই পাওয়ার পয়েন্ট থেকে তোমাদের পরীক্ষায় ভালো কোশ্চেন দেয়, মানে প্রচুর পরিমাণে কোশ্চেন দেয়। আপাতত আমরা মেনলি এখান থেকে কি সম্পর্কে পড়বো? বিভিন্ন ধরনের শর্টকাটসগুলো সম্পর্কে পড়বো। আচ্ছা, তো পাওয়ার পয়েন্ট হলো প্রথমত হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, ঠিক? এইবার এই পাওয়ার পয়েন্টকে তুমি যদি খোলো, ওপেন করো অ্যাপ্লিকেশনটাকে, খুলে কি বলেছে বলো তো? পাওয়ার পয়েন্টে দ্রুত প্রেজেন্টেশন খুলতে কোনটা ব্যবহার করা হয়? মনে রাখবে, পাওয়ার পয়েন্টে যে শর্টকাট কি দ্বারা দ্রুত বা ফাস্ট প্রেজেন্টেশন খোলা হয় সেই শর্টকাটটার নাম হচ্ছে Ctrl+O, ঠিক? তাহলে এইবার তুমি একটা কি খুলেছো? প্রেজেন্টেশন খুলে ফেলেছো। এইবার তুমি এখানটাতে কি করবে? টাইপ করবে বিভিন্ন এই কোশ্চেনগুলো টাইপ করেছি ধরো আমি। এইবার ধরো এরকম হলো, তুমি এই যে স্লাইডটা আছে এই স্লাইডটার মতোই একদম সেম টু সেম একটা স্লাইড তুমি কপি বানাবে, বানিয়ে ওখানে 14 মুছে 15 করবে, করে চেঞ্জ করবে, কিন্তু ফরম্যাটটা এটা থাকবে যাতে আবার নতুন করে সাজাতে না হয়। তাহলে এই যে এই স্লাইডটাকে তুমি যে হুবহু কপি করবে সেইটা যেটার মাধ্যমে করা হয় তার নাম হচ্ছে Ctrl+D। মানে ডি মানে বলতে পারো তুমি ডুপ্লিকেট, ঠিক আছে? মানে এইটাকেই এই ফাইলটাকেই মানে এই পেজটাকেই তুমি কি করবে? আবার নতুন করে কপি করবে, ঠিক? আচ্ছা, বেশ। যদি তোমাকে প্রশ্ন করে যে বলো তো যে আমি এবার কম্পিউটার খুলেছি, মানে প্রেজেন্টেশন খুলেছি, খোলার পর এবার আমি একটা নতুন প্রেজেন্টেশন স্টার্ট করব, একদম নতুন ফ্রেশ প্রেজেন্টেশন স্টার্ট করব, সেইটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে Ctrl+N, মানে নিউ হলো। এইবার ধরো তুমি নতুন পেজ শুরু করেছো। আচ্ছা, Ctrl+D টা একটু পরে লিখছি আমি, তাহলে সিকোয়েন্সিয়ালি হবে। আচ্ছা, Ctrl+D একটু পরে লিখছি আমি। তাহলে প্রথমে হচ্ছে CTRL+O দিয়ে তুমি এটাকে করলে হচ্ছে ওপেন। কাকে ওপেন করলে? পাওয়ার পয়েন্টকে ওপেন করলে। তারপর Ctrl+N দিয়ে তুমি একটা নতুন, মানে আমি বললাম নিউ প্রেজেন্টেশন স্টার্ট করলে, মানে নতুন একটা তৈরি করতে শুরু করলে প্রেজেন্টেশন। বলো, বুঝতে পারছো তুমি? সকালে বুঝতে পারছো? বলো, এটা বুঝতে পারছো? বেশ। তারপর নেক্সট হচ্ছে কন্ট্রোল প্লাস যদি এম চিপি, ওয়েট করবে, হ্যাঁ বলছি। তাহলে প্রথমে কি করলাম? প্রেজেন্টেশন বানালাম, প্রেজেন্টেশন ওপেন করলাম, তারপরে আমি নতুন একটা স্লাইড, নতুন একটা প্রেজেন্টেশন বানাবো, ফ্রেশ প্রেজেন্টেশন, তাহলে Ctrl+N টিপলাম পাওয়ার পয়েন্ট খুলে। তারপর Ctrl+M টিপলাম। স্যার এবারে কি হবে? এবারে ওই যে ফার্স্ট পেজটা, মানে ধরো তুমি Ctrl+N টিপে একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি করেছো, এখানে তুমি প্রেজেন্টেশন বানাবে, এরকম করে প্রেজেন্টেশন বানিয়েছো। এবার এইটার পরে আর একটা নতুন পেজ লাগবে তোমার নতুন কিছু লেখার জন্য। তাহলে দেখবে হয় এখানে একটা দেখবে ছোট্ট প্লাস সাইন থাকে ওটার পাশে, হয় তুমি ওটাই চেপো। আর যদি তুমি একটু অলস টাইপের লোকজন হও তাহলে তুমি কি লিখবে? Ctrl+M লিখবে। আমার মতো যদি অলস টাইপের লোকজন হও তাহলে Ctrl+M টিপলে নতুন নিউ ব্ল্যাঙ্ক পেজ। হয়ে গেল? এবার স্যার ওই যে বললাম যে এবার আমার দুটো পেজ তৈরি হয়ে গেছে, এবারে আমি এই ফরম্যাটটাকে আবার আরেক জায়গায় কপি করব, তখন ওই যে আগে বলেছিলাম যে Ctrl+D চিপতে হবে। তুমি যদি একই ফরম্যাট আবার কপি করতে চাও যাতে বেশি খাটতে না হয়, সেই জন্য আমি চিপবো হচ্ছে Ctrl+D, ফরম্যাট কপি বা কপি পেজ তৈরি করার জন্য। হয়ে গেল? Ctrl+P হয়ে গেল, আর Ctrl+D হয়ে গেল। এবার তোমার ধরো 3টে পেজেই তোমার হয়ে গেল। এবার তুমি কি করবে? ফাইলটাকে তো সেভ করবে কোনো জায়গায় একটা, করবে কি করবে না? তখন কি ইউজ করবে বলো তো? তখন তুমি ইউজ করবে হচ্ছে Ctrl+S টু সেভ দ্য প্রজেক্ট। সেভ দ্য প্রজেক্ট, ওই প্রজেক্টটাকে তুমি সেভ করলে। হলো? অনেকগুলো বলে দিলাম। তাহলে Ctrl+O দিয়ে পাওয়ার পয়েন্ট ওপেন, Ctrl+N দিয়ে নতুন প্রেজেন্টেশন তৈরি, Ctrl+M দিয়ে ব্ল্যাঙ্ক পেপার তৈরি।
এবার এইটা তৈরি হয়ে গেছে, এবার তুমি খাটতে চাইছো না আর, এবার তুমি কি করবে, ওইটাকে কপি করবে, তাহলে কন্ট্রোল প্লাস ডি করলে, ডি যেই করবে পাশেই আর একটা দুটো ব্ল্যাঙ্ক পেজের পর আর একটা যেটাকে তুমি কপি করেছো মানে। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো F4 দিয়ে কি করবো বলো তো, ধরো তুমি তিনটে স্লাইড বানিয়েছো, এই একটা স্লাইড, এখানে আর একটা স্লাইড, আর এইটা হচ্ছে কপি করা স্লাইডটা, মনে পড়ছে, কপি করা স্লাইডটা। তো তিনটে স্লাইডের মধ্যে তুমি F4 দিয়ে ফার্স্ট স্লাইড থেকে পিপিটি শুরু হবে, ফার্স্ট স্লাইড থেকে প্রেজেন্টেশন শুরু, প্রেজেন্টেশন শুরু, ঠিক, F4 দিয়ে। এই হয়ে গেল হচ্ছে পাওয়ার পয়েন্টের মোটামুটি শর্টকাটস গুলো। চলো এবার নেক্সট দেখি, 15 নম্বর কোশ্চেন, হোয়েন নেভিগেটিং থ্রু, আচ্ছা পড়ো কোশ্চেন তোমরা, তারপরে বলছি আমি। হুম, ট্যাব কি এর ফাংশন জানতে চেয়েছে। যখন আমরা কিবোর্ড দিয়ে এদিক ওদিক যাতায়াত করি, কিবোর্ডে হয়তো এই যে এই সুইচগুলো হয় না, আপ অ্যারো, ডাউন অ্যারো, এই অ্যারোগুলো হয় যে, এই অ্যারোগুলো দিয়ে থাক, এই অ্যারোগুলো তুমি ওপর নিচে উঠছো, স্ক্রল করছো, সেই সময় ট্যাব কি এর ফাংশন জিজ্ঞেস করেছে। এইবার বুঝবে, টু মুভ ফোকাস, হ্যাঁ একদম এ নাম্বারই হবে আনসার, বুঝবে। ধরো তুমি ফর্ম ফিল আপ করছো, এখানে তোমার লেখা আছে হচ্ছে নেম, লিখতে হবে, এখানে তোমাকে লিখতে হবে হচ্ছে তোমার ফাদার্স নেম, এখানে লিখতে হবে হচ্ছে তোমার মাদার্স নেম, এখানে তোমার হচ্ছে এজ, এরকম করে করে অনেকগুলো না বক্স আছে, ঠিক। আর লাস্টে এখানটাতে তোমার লেখা আছে হচ্ছে সাবমিট, ঠিক আছে, সাবমিট। বা এখানটাতে লেখা আছে হচ্ছে প্রিভিয়াস, মানে তুমি হয়তো এটা 2 নম্বর পেজ, 2 নম্বর পেজে আছে বা 1 নম্বর পেজ, যাই হোক না কেন, ঠিক, সাবমিট বা প্রিভিয়াস, এই দুটো অপশন আছে। এইবার তুমি ধরো প্রথমে মাউসের কার্সারটা এখানে নিয়ে আসলে, নিয়ে এসে তোমার নাম একটা কিছু লিখলে। এইবার তুমি যদি এইখান, তাহলে তুমি লিখছো কোন বক্সে বলো, 1 নম্বর বক্সে লিখছো নাম। যেই তুমি ট্যাব কি চিপবে, তোমার কার্সার অটোমেটিক লাভ দিয়ে এই পরেরটায় চলে আসবে, হলো। তাই তোমাকে দেখো মাউসটা নিয়ে গিয়ে এখানে ক্লিক করতে হলো না। তারপরে এখানে তুমি তোমার ফাদার্স নেম লিখলে, তারপরে কোথায় যাওয়া উচিত, তুমি ট্যাব চেপো, তাহলে তোমার এই 3 নম্বরে আসা উচিত মাদার্স নেমের জায়গায়। তাহলে তোমাকে, তুমি যখন ট্যাব কি বারবার করে চিপছো, তোমার ওই পেজের মধ্যে যে সমস্ত অ্যাভেলেবেল অপশনস রয়েছে, মানে অ্যাভেলেবেল, হ্যাঁ অ্যাভেলেবেল অপশন রয়েছে, সেগুলোতে গিয়ে তোমার কার্সার অটোমেটিক ওখানে চলে যাচ্ছে। তারপর ধরো পুরোটা কমপ্লিট করা হয়ে গেল, হয়ে গেল। তারপরে তুমি এবার যদি আবার এই অবধি চলে এসছো, তুমি এই অবধি চলে এসছো, লেখা কমপ্লিট। তারপর তুমি আবার যদি ট্যাব কি চেপো, প্রথমে ও প্রিভিয়াসে আসলো, যদি প্রিভিয়াসে তুমি ট্যাব প্রিভিয়াস তুমি যদি যেতে চাও, মানে আগের পেজে যদি তুমি যেতে চাও, তাহলে তুমি প্রিভিয়াসে এন্টার মারলে। আর যদি না তুমি সাবমিট করতে চাও, তাহলে আর একবার ট্যাব কি চেপো, ডাইরেক্ট তুমি এখানে চলে আসবে। স্যার মাউস দিয়ে কাজটা হতো না, হ্যাঁ হতো তো, কিন্তু এটা তো বলছে তোমাকে কি দিয়ে বলো, কোথায় কোথায় বলেছে বলো, লিখে দিয়েছিল মনে হয় অপশন ডায়ালগ মেনু উইদিন ট্যাপ, এই যে কিবোর্ড দিয়ে করতে বলেছে। অবশ্যই কি মাউস কি দিয়ে হতো, মাউস দিয়ে হতো, কিন্তু আমাকে করতে বলেছে কি দিয়ে, কিবোর্ড দিয়ে। তাহলে আমার কি বুঝলাম, যে যেখানে আমি লিখছি, যে জায়গায় আমি লিখছি, সেখানকার যদি কাজ কমপ্লিট হয়ে যায়, তাহলে আমি যদি একবার যদি আমি ট্যাপসের কোথায় আছে, কিবোর্ডে রয়েছে, কিবোর্ডের ট্যাব কি চিপি, তাহলে এইখান থেকে আমার লেখাটা এইখানটাতে নিজেই অটোমেটিক চলে আসতে পারবো। বলতে পারলাম বিষয়টা, পারলাম বলতে, ঠিক। তাহলে এটা হয়ে গেল অপশন নাম্বার এ, ঠিক। আচ্ছা, এখানে আর বলার মতো কিছু নেই, ইম্পর্টেন্ট বলার মতো কিছু নেই। নেক্সট চলো আমরা যাই, পড়ো আগে দেখি, তারপর আমি বলবো। বলো কি মনে হচ্ছে। আচ্ছা দেখছি, বলেছে উইন্ডোজ হুইচ ফিচার ইন উইন্ডোজ অ্যালাউজ ইউ টু ক্রিয়েট শর্টকাট, শর্টকাট ক্রিয়েট করতে পারবে কার মাধ্যমে,
বলেছে টু ফ্রিকুয়েন্টলি ইউজড ফোল্ডার্স ফর ইজিয়ার অ্যাক্সেস। তার মানে যে ফোল্ডারগুলোকে তুমি বারবার বা ঘন ঘন ব্যবহার করো সেগুলোকে তুমি কি চাইবে যাতে তুমি ওপরে থাকে, সবার ওপরে থাকে। মানে যে বইটা তুমি বারবার করে পড়ো সে বইটা কি তুমি ওপরে রাখো কি না, তাই তো থেকে যায়। তার ফলে কি বইটা তাড়াতাড়ি নিয়ে এসে পড়াশোনা শুরু করা যায়। সেম ভাবে কম্পিউটারেরও এরকম একটা ফিচার আছে যেটাতে যে ফাইলগুলো বা যে অ্যাপ্লিকেশনগুলো তুমি বেশিবার ইউজ করো সেটা ওপরে থাকে। দেখাচ্ছি তোমাকে, ছবি নিয়ে এসেছি মনে হয়, হ্যাঁ। দেখো আমি নর্মাল এই যখন এই কাজগুলো যখন পিপিটি যখন তৈরি করছিলাম সেই সময়ে এই 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 পিপিটিটা যখন এখানে লেখা আছে এক জায়গায়, কোথাও হয়তো লেখা আছে, পিপিটি বলে লেখা নেই, যাই হোক, তো এইটা সবার ওপর ইউজ করছিলাম, ঠিক আছে। আর কিছু কিছু অ্যাপস রয়েছে যেগুলো আমি বেশি ইউজ করি, যেমন হচ্ছে সবার আগে আমি খুলি কি ডেস্কটপ খুলি, তারপরে কি খুলি বলতো ডাউনলোডস খুলি, ডকুমেন্টস আমার পার্সোনাল ডকুমেন্টসগুলো যেখানে রাখি, তারপর ছবি, মিউজিক, ভিডিওস, অল ডকুমেন্ট, ক্লাস 9-এর ছবি, স্টাডি মেটেরিয়ালস, ডকুমেন্টস, টেলিগ্রামের ডেস্কটপের জিনিসপত্র, এগুলো আমি বেশিবার ইউজ করি। দেখো সব কিছু নেই কিন্তু আমি আরো অনেক কিছু ইউজ করি, তার মধ্যে যেগুলো আমি সব থেকে বেশিবার ইউজ করি সেগুলো দেখো ওপরে চলে এসছে। দেখো এইটারই নাম এখানটায় তোমরা দেখবে লিখতে দেখা আছে কি কুইক অ্যাক্সেস। কি লেখা আছে বলো এটার নাম? কুইক অ্যাক্সেস। তাহলে যে জিনিসটা আমি বারবার করে ব্যবহার করি কম্পিউটার অটোমেটিক্যালি সেই জিনিসটাকে কোথায় রাখে বলো তো? ওপরে তুলে ধরে, যাতে আমার কাজে সুবিধা হয়। তাহলে এইটার উত্তর কি হয়ে গেল? কুইক অ্যাক্সেস। কি উত্তর হয়ে গেল বলো এটার? কুইক অ্যাক্সেস হলো। এইবার স্যার টাস্ক বার কি জিনিস একটু বলি। টাস্ক বার, টাস্ক ম্যানেজার নয় কিন্তু, টাস্ক বার। দেখো এখানটাতে, এইখানটাতে ওই ছবিটাকে নিয়ে যাচ্ছি। দেখো এখানটাতে কয়েকটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ নিচে, এখানটাতে এখান থেকে পুরো করে এইটুকু জায়গাটা দেখতে পাচ্ছ কি আছে? প্রথমে আমি আমার ক্রোম ব্রাউজার, তারপরে ফাইল ম্যানেজার, তারপরে হচ্ছে মাইক্রোসফটের যে ব্রাউজার, টিমস বলে অনেক আরো অনেক অনেক জিনিস রয়েছে। এই জায়গাটাকে বলা হয় হচ্ছে টাস্ক বার। কি বলা হয় এটাকে বলো? টাস্ক বার। কোথায় থাকে স্যার? কম্পিউটারের একদম নিচের পোর্শনটাকে বলা হয় টাস্ক বার। দেখো এইটা ছাড়াও আরো অনেক অপশন আমি এখানে অ্যাড করে রেখেছি। এইটা যদি চিপি তাহলে এখান থেকে অনেকগুলো অপশন খুলে যাবে, ঠিক আছে। মাউস ইয়ে করা, ব্লুটুথ ডিভাইস কানেক্ট করা, তারপর হচ্ছে আরো 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 কি করেছি আমি ভুলে গেছি এখন এই মুহূর্তে, করে রেখেছিলাম আমি। তো এই জায়গাটাকে বলা হয় হচ্ছে টাস্ক বার। কোথায় অবস্থিত স্যার? আমাদের যে উইন্ডোজ খুলে যে দেখতে পাই তার নিচেই অনেকগুলো অপশন এরকম ভাবে থাকে, ঠিক আছে। সাইডেও রাখতে পারি, যেরকম তোমার ম্যাকে মানে অ্যাপেলের ইয়েগুলোতে টাস্ক বারটা কিন্তু সাইডে হয়, ঠিক আছে। বেশ, তাহলে এইটা হয়ে গেল তোমার কি বলতো টাস্ক বার। আচ্ছা লাইব্রেরিজ কি জিনিস? লাইব্রেরিজ কিছুই না, পাতি এটা ইউটিলিটি সফটওয়্যারের মধ্যেই পড়ে, এটা ইউটিলিটি সফটওয়্যারের মধ্যেই পড়ে, এটা কিছুই না। গান, মুভি, পিডিএফ, নাকি ডকুমেন্ট, নাকি টিএক্সটি ফোল্ডার কি রয়েছে সেইটাকে একটা সুন্দরভাবে গুছিয়ে রাখার কাজ হচ্ছে এই লাইব্রেরি। আমাদের খুব একটা কাজে লাগে না, এটা কম্পিউটারের ইন্টারনাল পার্ট এর মধ্যে রয়েছে, ঠিক আছে। আচ্ছা টাস্কবার সম্পর্কে বললাম, এটা ঠিক নয়, এটা হচ্ছে রাইট আনসার। টাস্কবার সম্পর্কে বললাম, লাইব্রেরি সম্পর্কে বললাম। ফাইল এক্সপ্লোরার তোমাকে দেখালামই এই ছবিতে। ফাইল এক্সপ্লোরার কোনটা? এই যে ফাইল এক্সপ্লোরারই খোলা আছে, এটা আমার আমার ফাইলটাই খোলা আছে, এইটাই আমার ফাইল। ইয়েতে দেখো প্রচুর অনেক 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 ডকুমেন্টস, পিডিএফ, হ্যাঁ তার অনেক কিছু রাখা আছে। তো এটাই হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের ফাইল ম্যানেজার। আচ্ছা তারপর 17 নম্বর কোশ্চেন। আচ্ছা হুম হুম হুম, এটা সম্পর্কে আগের দিন একটু বলেছিলাম, কেউ পারবে? কি কাজ করছে? ইন্টারঅ্যাক্টিং উইথ এ গ্রাফিক্যাল অ্যাপ্লিকেশন। স্যার গ্রাফিক্যাল অ্যাপ্লিকেশন কি জিনিস? তোমাদের ফোনে বা আমাদের ফোনে, এই যে আমাদের ফোন, এই আমাদের ফোনে দেখবে যে সমস্ত কাজ, ধরো এই আমি লক স্ক্রিনটাই ওপেন করলাম, লক স্ক্রিনটাই যে ওপেন করলাম, যেই লক স্ক্রিনটা, আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড কিছু জিনিস সরিয়ে দিই।
আচ্ছা, ক্লিন না করলে, আচ্ছা, এই আমাদের লক স্ক্রিন। এই লক স্ক্রিনে এই যে এখানে একটা রয়েছে কিউআর কোড স্ক্যানার, দেখতে পাচ্ছ হয়তো। আচ্ছা, এখানে রয়েছে হচ্ছে আমার আমার কি বলে তোমার টর্চ জ্বলবে। তো এই যে জিনিসগুলো যে রয়েছে এইখানটাতে, এই যে লক স্ক্রিনটা খুলছে সাথে সাথে দেখবে এখানে একটা একটা ওপেনের মতো একটা জিনিস দেখতে পেলে না? হ্যাঁ, মনে হলো না যে কিছু একটা অ্যানিমেশন হয়ে গেল? হলো কি হলো না? ধর এইটা করলাম যে, বা কোনো একটা ফাইল করেছি, এবার এইরকম করলাম, দেখো আবার ঘুরে এখানে চলে আসলো। আসলো আবার, এই যদি এখানে টিপি দেখো এখান থেকেই তৈরি শুরু হচ্ছে মনে হচ্ছে, হচ্ছে কি না? এইটাকেই বলা হচ্ছে গ্রাফিক্যাল, কি লেখা আছে জানো? গ্রাফিক্যাল অ্যাপ্লিকেশনস। মানে এই যে এই সমস্ত স্মুথনেস যে একটা ব্যাপার গোটাটার মধ্যে, এইটাকেই বলি হচ্ছে আমরা গ্রাফিক্যাল। এবার কম্পিউটারের মধ্যে যে ধরো গেম খেলছো, সিনেমা দেখছো, মুভি দেখছো, মোবাইলের মধ্যেও যখন আমরা কোনো কিছু ভিজুয়ালি কনজিউম করি, তখন আমাদের গ্রাফিক্যাল কাজ বেড়ে যায় কম্পিউটারের মধ্যে। যখন ভিডিও এডিটিং হয়, যখন আমরা অ্যানিমেশন করি কম্পিউটারের মধ্যে, 3D অ্যানিমেশন, 2D অ্যানিমেশন, এগুলো করি যখন আমরা, তখন পুরোটাই কাজ গ্রাফিক্সের কাজ হয়, এটাকে বলা হয়। ঠিক আছে, দেখবে বলা হয় যে সিনেমাটা দেখে আসলাম, সিনেমা গ্রাফিক্সের কাজটা খুব একটা ভালো না, মানে ডাইনোসরকে না কুকুর ছানার মতো দেখতে লাগছিল, তার মানে কি গ্রাফিক্সের কাজ ভালো না। তার মানে যখন আমরা কোনো কাজ করছি, সেটা স্মুথনেস নিয়ে আসা, গেম খেলা, তখন আমাদের এই গ্রাফিক্যাল অ্যাপ্লিকেশন বা গ্রাফিক্স কাজ করে। এই গ্রাফিক্সকে স্মুথ করবার জন্য মাদারবোর্ডে অথবা সিপিইউতে একটা এক্সট্রা পার্ট অ্যাড করা থাকে, যার নাম হয় হচ্ছে, দেখো লেখা আছে জিপিইউ, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। প্রথমত তো সবার আগে লিখে নাও জিপিইউ এর ফুল ফর্ম কি, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। আচ্ছা, এইবার গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ সম্পর্কে জাস্ট দুটো পয়েন্ট বলবো, দুটো ইম্পর্টেন্ট। যদি এই জিপিইউ মাদারবোর্ডের সঙ্গে কানেক্টেড থাকে, যদি এই জিপিইউ মাদারবোর্ডের সাথে কানেক্টেড থাকে, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে ডেডিকেটেড জিপিইউ। যদি এই জিপিইউ যদি যদি এই জিপিইউ প্রসেসিং ইউনিট বা সিপিইউ এর সাথে কানেক্টেড থাকে, তাহলে এটাকে আমরা বলি ইন্টিগ্রেটেড জিপিইউ। ঠিক, ব্যাস, আপাতত জিপিইউ সম্পর্কে এই দুটো পয়েন্ট মনে রাখো, মোর দ্যান এনাফ পরীক্ষার জন্য। তাহলে কি বুঝলাম? আমার কোনো একটা গ্রাফিক্সকে স্মুথ বানাতে হবে, আমাকে কি ইউজ করতে হবে? জিপিইউ ইউজ করতে হবে, অথবা পাতি কথায় এটাকে বলা হয় কি বলতো, গেমার যারা গেমিং খেলে না, তারা বলে যে গ্রাফিক কার্ড। গ্রাফিক কার্ড, ঠিক আছে, এটাকে গ্রাফিক কার্ডও বলা হয়। ঠিক, তাহলে এইটা হয়ে গেল গ্রাফিক কার্ড বা জিপিইউ। যদি জিপিইউ র্যাম তোমার মাদারবোর্ডের সঙ্গে কানেক্টেড থাকে, তাকে বলা হয় ডেডিকেটেড জিপিইউ। যদি সিপিইউ এর সাথে কানেক্টেড থাকে, তাকে বলা হয় হচ্ছে ইন্টিগ্রেটেড জিপিইউ। ঠিক, আচ্ছা, দেখো র্যাম ফ্যাম সম্পর্কে আমি অনেক দিন ধরে ক্লাসে পড়াচ্ছি, আর বলছি না। একটা জিনিস দেখি মনে আছে নাকি কারো, সিপিইউ এর স্পিড মাপা হয় কোন ইউনিটে? ক্লক স্পিড নয়, একটা ইউনিট ছিল, ইউনিটটা হচ্ছে ক্লক স্পিড। ঠিক বলেছ, কিন্তু ক্লক স্পিড হচ্ছে ওর স্পিড মাপার ইউনিট নয়, ওর স্পিড মাপার ইউনিট হচ্ছে হার্টজ। যদি এখনকার যে কম্পিউটারগুলো হয় সেগুলো গিগা হার্টজ বা টেরা হার্টজে হয়। এটাও বলেছিলাম যে এটা হলো পার্সোনাল কম্পিউটারের জন্য, তাই তো? কিন্তু এটাই যদি নাসার সুপার কম্পিউটার হয়, সুপার কম্পিউটার কিন্তু গিগাহার্টজ বা টেরাহার্টজে মাপে না। ওদের জন্য আর একটা যেটা হয়, তার নাম হচ্ছে ফ্লপস। নো প্রবলেম, ভুলে গেলে এটা অনেকবার বলবো আমি, চিন্তা নেই। এই ফ্লপসের পুরো নামও আমি বলেছিলাম কি, ফ্লোটিং পয়েন্ট অপারেশনস পার সেকেন্ড। ঠিক, পার সেকেন্ড, এটা হলো ফ্লপস। এটা ছাড়াও আর একটা হয় সুপার কম্পিউটারের ক্ষেত্রে, সেটা হচ্ছে এমআইপিএস। এটা হচ্ছে মিলিয়ন
ইনস্ট্রাকশনস পার সেকেন্ড। পার সেকেন্ড। দেখো ভুলে যেতেই পারো, তোমরা কম্পিউটার চ্যাপ্টারটা নতুন পড়ছো, এই কারণে আমি বারবার বারবার সিপিইউ সম্পর্কে পড়াচ্ছি, বারবার জায়গায় ওই ইম্পর্টেন্ট জায়গাগুলোতে হ্যামারিং করছি। আচ্ছা তাহলে সিপিইউ যখন পড়লামই, তাহলে সিপিইউ এর আমার তিনটে ভাগ বলেছিলাম, তিনটে পার্ট হয়, কার মনে আছে? একটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, আর একটা হচ্ছে রেজিস্টার্স, তাই তো? এর মধ্যে এর নাম যেটা সাজেস্ট করছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, তার মানে এর যোগ বিয়োগ গুণ ভাগ অ্যারিথমেটিকের কাজ, আর লজিক মানে সত্য মিথ্যা আর বড় ছোট নির্ধারণ করা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ। কন্ট্রোল ইউনিটের কাজ, এই এএলইউ কেই ম্যানেজ করা। রেজিস্টার্স হচ্ছে ওয়ান টাইপ অফ সুপারফাস্ট মেমোরি, ঠিক? এমনকি আমাদের পার্সোনাল কম্পিউটারে যে মেমোরিটা সব থেকে ফাস্ট সেটাই হচ্ছে রেজিস্টার্স, তারপরেই হচ্ছে ক্যাশ মেমোরি, তারপরেই হচ্ছে র্যাম, ঠিক? তাহলে এই হয়ে গেল হচ্ছে আমার সিপিইউ এর তিনটে ভাগ, এএলইউ অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, সিইউ মানে কন্ট্রোল ইউনিট, আর তারপরে রেজিস্টার্স মানে হচ্ছে তোমার একটা মেমোরি, ওয়ান টাইপ অফ মেমোরি যে হচ্ছে সুপার ফাস্ট মেমোরি। বেশ, আচ্ছা আর কি বলেছিলাম সিপিইউ থেকে মনে পড়ছে না, আবার মনে পড়লে আমি বলবো। হ্যাঁ মোটামুটি এগুলোই বলেছিলাম হয়তো। চলো নেক্সট দেখি এবার। বলে দাও দেখি এটা এবার, ভালো মতো পড়ে নাও। কন্ট্রোল এন নাকি কন্ট্রোল এম? নিউ স্লাইড বলেছে, তাহলে এন নাকি এম? বলো কন্ট্রোল এন সম্পর্কে কি লেখা আছে? নতুন প্রেজেন্টেশন। দেখো 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 দেখো, খাতায় লিখিয়ে দিয়েছি অলরেডি আমি, নিউ প্রেজেন্টেশন। আর এখানে চেয়েছে কি নিউ পেজ, মানে প্রেজেন্টেশন তৈরি, প্রথম পেজ তৈরি, এবার নতুন আমি পেজ, নতুন প্রথম পেজটা রেডি আছে, আর একটা নতুন পেজ নেব আমি, তাহলে কন্ট্রোল এম হবে, ঠিক? হ্যাঁ হ্যাঁ, ওই তো স্লাইড মানেই তো পেজ, নিউ স্লাইড মানেই তো পেজের কথা বলছে, ঠিক আছে? আচ্ছা, তো এইবার বলো কন্ট্রোল ডি তাহলে কি বলেছি? ডুপ্লিকেট করা, একটা পেজকে ডুপ্লিকেট করা। আচ্ছা কন্ট্রোল কে অন্য জায়গায় বলেছিলাম মনে আছে? হাইপার লিঙ্ক, ক্লিক হিয়ার টু ডাউনলোড, ওই ক্লিক হিয়ার ডাউনলোড যে লিঙ্কটা দেওয়া আছে ওর ভেতরে, সেটা হচ্ছে কন্ট্রোল কে। কন্ট্রোল এন পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে কি বলেছি? নতুন পাওয়ার পয়েন্ট তৈরি করতে, ঠিক আছে? আর কন্ট্রোল এম তো হয়েই গেল। চলো নেক্সট দেখি। আচ্ছা আচ্ছা, দেখো এইবার কি বলেছে কোশ্চেনটাকে পড়ি। হুইচ অফ দ্য ফলোয়িং কি কম্বিনেশন is primarily used to access file menu, কি মেনু? ফাইল মেনু ইন মোস্ট, এটা বাদ দাও, লিগাসি মেগাসি কি আছে বাদ দাও, স্ট্যান্ডার্ড উইন্ডোজ অ্যাপ্লিকেশন। মানে আমাকে একটা অ্যাপ্লিকেশন খুলে রাখা আছে, এটা বলিনি আমি কোথাও, অ্যাপ্লিকেশন খোলা আছে, ধরো হতে পারে সেটা গুগল ডক্স, হতে পারে সেটা হচ্ছে তোমার কি বলবো তোমার প্রেজেন্টেশন কোনো, বা হতে পারে কোনো একটা গানের সফটওয়্যার, গান এডিটিং সফটওয়্যার। সেই সফটওয়্যারে আমি ফাইল মেনু গিয়ে খুলবো। ফাইল মেনু বলতে কি বোঝানো হচ্ছে? এইটা হচ্ছে আমার গুগল ডক্সের একটা ডকুমেন্ট তৈরি করেছি আমি। আচ্ছা এই ডকুমেন্টে দেখো ওপরে লেখা থাকে হচ্ছে ডকুমেন্টটার নাম, কি লেখা আছে? কম্পিউটার এনটিপিসি পিওয়াইকিউ পার্ট 3। এই পার্ট 3তে দেখো এইখানটাতে হাইলাইট করা আছে, দেখতে পাচ্ছ? দেখো এই জায়গাটা, এই জায়গাটা দেখা যাচ্ছে, এইখানটাতে দেখো ফাইল লেখা আছে না? হয় তুমি মাউসের কার্সার নিয়ে এসো এখানটাতে, টেপো ফাইল মেনু, ফাইল মেনুতে কি কি আছে দেখো, নিউ, নতুন করে একটা তৈরি করো, ওপেন, কন্ট্রোল প্লাস ও,
মেক কপি, শেয়ার, হেনা তেনা অনেক কিছু আছে। তাহলে ফাইল মেনু হচ্ছে একটা অপশান, যেরকম আরও অপশান রয়েছে এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, হেনা তেনা অনেক অপশান রয়েছে, সেই রকমই ফাইলও এইটার মধ্যেকারই একটা অপশান। এই ফাইল মেনুকে খোলার জন্য হয় তুমি ওই ফাইল মেনুর উপরে গিয়ে ক্লিক করো, অথবা তুমি টিপে দাও হচ্ছে অল্ট প্লাস এফ। তাহলে বলো যে কোনো অ্যাপ্লিকেশনে আমি ফাইল মেনু খুলবো কোন শর্টকাট কি দিয়ে? অল্ট প্লাস এফ। আরেকবার বলবে অল্ট প্লাস এফ, আরো একবার লাস্ট বার অল্ট প্লাস এফ। ঠিক মনে থাকবে? বেশ, ভেরি গুড। আচ্ছা বাকিগুলো না এখানে শুধু ফালতু ফালতু দিয়েছে, কোনোটার কাজ নেই, কোনো একটারও কোনো কাজ নেই। আর একটার আছে, সেটা হচ্ছে অল্ট প্লাস ট্যাবের কাজ আছে, এটারই খালি কাজ আছে, কিছুই না। অল্ট প্লাস ট্যাব মানে হচ্ছে ওই ট্যাবগুলো আবার সামনে খুলে যাবে তোমার, যেগুলো যেগুলো ট্যাবে তুমি কাজ করছো সেই ট্যাবগুলো। ধরো ওই যে বলেছিলাম ওবিএস চলছে তোমার, তারপরে কি বলে তোমার পাওয়ার পয়েন্ট চলছে, সব কিছু একসঙ্গে চলছে। অল্ট প্লাস ট্যাব টেপো, পর পর ধর 5টা স্লাইড চলছে, এই 5টা তোমার অ্যাপ্লিকেশন চলছে, সেই 5টা অ্যাপ্লিকেশনকে তুমি পর পর দেখতে পাবে। এটা হয়ে গেল অল্ট প্লাস ট্যাবের কাজ। আচ্ছা, ও ভালো কথা, এটা যখন আসলোই তোমাদের এনটিপিসির যে কোশ্চেন যেগুলো যেগুলো এখানে দেখে বলছি আমি মুখে, সেগুলোকে স্টাডি করার জন্য, বাড়িতে পড়বার জন্য এইরকম একটা আমি পিপি কি বলে তোমার ডকুমেন্টস বানিয়েছি, স্টাডি মেটেরিয়াল বানিয়েছি। তোমরা চাইলে এটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে বা টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে, এটা পিডিএফ আকারে দেওয়া হবে, তোমরা প্রিন্ট আউট করে নিজেরা একবার পড়তে পারো। প্রত্যেকটা কোশ্চেন মার্কিং করা আছে ইয়েলো দিয়ে, হ্যাঁ এটা দেখা যাচ্ছে না এখন, যেটা সঠিক আনসার সেটা মার্কিং করা আছে ইয়েলো দিয়ে, আনসারগুলোকে, সঠিক আনসারগুলোকে মার্কিং করা আছে। আচ্ছা, আর তার সঙ্গে তার ব্যাখ্যাও দেওয়া আছে সুন্দর করে গুছিয়ে। চলো এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 20। এটা আমাকে বোঝাতে হবে এবার মেটা ডাটা সম্পর্কে, পড়ে নাও তারপরে বোঝাচ্ছি আমি। হুইচ ইন দ্য কনটেক্সট অফ ফাইল সিস্টেম হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ এ ফাইল সিস্টেম মেটা ডাটা? মন দিয়ে শোনো, কম্পিউটারের মধ্যে আমরা কি সেভ করে রাখি? ডেটা। তোমার স্কুলের মার্কশিট, বিয়ের রেজিস্ট্রেশন, তারপর হচ্ছে অ্যাডমিট কার্ড, এগুলো প্রত্যেকটাই কি একটা করে ডেটা। তো ডেটা তো হয় পিডিএফ আকারে বা টেক্সট আকারে, এই আকারেই সেভ করে রাখি। তাহলে বেসিক্যালি এগুলো কি একটা করে ডেটা, এই তো বিষয়। তো এই ডেটাগুলোর ধরো, আচ্ছা তোমাকে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো আমি কিছু একটা খুলতে চেয়েছিলাম মনে হয়, হ্যাঁ ওই যে তোমাকে যে দেখালাম, যে হচ্ছে তোমার যেটা আমি বানিয়েছি তোমাদের জন্য, সেইটাই আমি সেটা আমি ডাউনলোড করে রেখেছিলাম আমার মোবাইল কম্পিউটারের মধ্যে। এইবার সেখানে তার উপর ওই ফাইলটার উপর আমি ক্লিক করেছি। ক্লিক করার পর আমি এখানটাতে অপশান দেখতে পেয়েছি কয়েকটা। অপশানগুলো হচ্ছে এইরকম অপশান, ওপেন উইথ, সেন্ড টু মাই ফোন, শেয়ার বলে অনেক কিছু অপশান রয়েছে। তার মধ্যে দেখো প্রপার্টিজের জায়গাটা একটু হাইলাইট হয়ে আছে, দেখতে পাচ্ছ? তো আমি টিপেছি এবারে প্রপার্টিজে, মানে এই ফাইলটা অর্থাৎ কম্পিউটার এনটিপিসি পিওয়াইকিউ পার্ট 3, এই ফাইলটার প্রপার্টিজ মানে ওর সম্পর্কে আমি গেছি। যেই টিপেছি এখান থেকে আমাকে এই পেজে নিয়ে এসছে। এই পেজটায় কি লেখা আছে দেখো, 1 নাম্বার সবার আগে দেখো লেখা আছে হচ্ছে ফাইল টাইপ। ফাইলটা কি টাইপের? ফাইলটা হচ্ছে একটা ডকুমেন্ট, পিডিএফ নয়। ঠিক সেই কারণে দেখো লেখা আছে .docx। বলেছিলাম না যে পিডিএফ থাকলে .pdf লেখা থাকবে, ছবি থাকলে .jpg লেখা থাকবে, সেই রকম এটা যদি ডক্স ফাইল, সেই জন্য এটা লেখা আছে docx। ঠিক, ডক্স। এইবার এই ডক্স ফাইল কি দিয়ে ওপেন করতে চাইছি আমি? আমার কাছে ওপেন করার জন্য আছে হচ্ছে WPS অফিস, এটা একটা অ্যাপ্লিকেশনের নাম। এইবার দেখো এর লোকেশন কোথায়, কার সম্পর্কে বলছি আমি? কিন্তু আমার এই অ্যাপ্লিকেশন, আমার এই ফাইলটা সম্পর্কে বলছি। কোথায় সেভ আছে? সি ড্রাইভের ইউজার ফাইলের এইচপির সাব ফাইলের ডাউনলোডসে। আবার দেখো তো এর সাইজ সম্পর্কে দেওয়া আছে, তারপর হচ্ছে কবে ক্রিয়েট করেছি, আজকেই ক্রিয়েট করেছি, আজকের ডেট দেওয়া আছে। কবে লাস্ট মডিফাই করেছি, আজকের ডেট দেওয়া আছে। আচ্ছা এরপর দেখি, এবার আমি এটা কি কার সম্পর্কে দেখছি? জেনারেল সম্পর্কে, মানে জেনারেল প্রপার্টির সম্পর্কে জানতে চাইছি। এইবার চলে আসি দেখি আর কি কি রেখেছি আমি এখানটাতে। আর রেখেছি হচ্ছে এখানে দেখো লেখা আছে সিকিউরিটি।
মানে এটা কার দ্বারা এটা কে তৈরি করেছে? স্যার আমি তৈরি করেছি, আমার নাম দেখো লেখা আছে। তো অ্যাডমিনিস্ট্রেটর মানে কোথায় আছে, এটা কোন সিস্টেমে আছে, এটা হচ্ছে আমার সিস্টেমের নাম, ডেস্কটপটার নাম আমার। ঠিক আছে, বেশ। এই যে বিভিন্ন আর কি কি এটাকে মডিফাই করতে পারবো, দেখো মডিফাই অ্যালাউ টিক মারা আছে। রিড করতে পারবো মানে পড়তে পারবো, রিড এন্ড এক্সিকিউট পারবো, শুধু রিড পারবো, আবার এটাকে এডিট মানে রাইট করতে পারবো। ঠিক, এই যে অর্থাৎ আমার কাছে একটা ফাইল ডাউনলোড করা ছিল, ফাইল ডাউনলোড করা ছিল মানে ফাইল কি একটা ডেটা, ফাইল ডেটা, এই ডেটার ডেটা, তার মানে মেটা ডেটা বলতে বোঝায়, মেটা ডেটা বলতে বোঝায় ওই যে দেখালাম তোমাকে যে প্রপার্টিজে গিয়ে যে যে আমি জিনিস দেখতে পেলাম, এইটা কি বলা হয় হচ্ছে মেটা ডেটা। এক কথায় কম্পিউটারে এটাকে বলা হয় ডেটা অফ ডেটা, তার মানে তথ্যের তথ্য। ঠিক আছে, তোমার কাছে তথ্য আছে সেই সম্পর্কে কম্পিউটারের কাছে বেশি তথ্য আছে, সেটাকেই বলা হয় হচ্ছে মেটা ডেটা। ঠিক, বলো বোঝাতে পারলাম বিষয়টা? আচ্ছা, এই হয়ে গেল হচ্ছে মেটা ডেটা বা ডেটা অফ ডেটা। চলো এইবার কোশ্চেনটা একটু পড়ো, দেখি অপশনগুলো বুঝতে পারছো কিনা। বলেছে মেটা ডেটার প্রাইমারি পারপাস কি? টু স্টোর অ্যাকচুয়াল কন্টেন্ট অফ ডেটা অফ দ্য ফাইলস, মনে হচ্ছে হবে, দেখা যাক। টু ডিফাইন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, হ্যাঁ গো ওটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করেছিল নাকি টেক্সটে রিপ্রেজেন্ট করা ছিল সমস্ত কিছু? টেক্সটে, তাহলে এটা হচ্ছে না। টু অপটিমাইজ ফিজিক্যাল স্টোরেজ, এগুলো কোনো অপটিমাইজ হবেই না। তারপর টু রেকর্ড ইনফরমেশন অ্যাবাউট দ্য ফাইলস অ্যান্ড ডাইরেক্টরিজ সাচ অ্যাজ দেয়ার নেমস, সাইজেস, টাইম স্ট্যাম্পস অ্যান্ড পারমিশন। মিলছে? তাহলে অপশন নাম্বার ডি হয়ে গেল পারফেক্ট আনসার। ঠিক আছে, ক্লিয়ার? বেশ, এই হয়ে গেল মেটা ডেটা। তাহলে মেটা ডেটা কি ধরনের ডেটা? ডেটা অফ ডেটা, মানে তথ্য সম্পর্কে তথ্য। বেশ, এইগুলোই দেওয়া আছে এখানটাতে। আচ্ছা, পড়ো এবার। বেশ, বলছি আমি এবার। তুমি একটা জিনিসকে, একটা ফাইলকে, এখানে একটা ধরো ছবি আছে, এই ছবিটাকে তুমি ডিলিট করলে, আমি বলেছি এটা ডাইরেক্ট ডিলিট হয় না, এটা কোথায় চলে যায়? এই রিসাইকেল বিন। বুঝবে? এই ছবিটা তুমি চাইলে ফিরিয়ে আনতে পারবে তো? পারবে তো? কোথায় যাবে? রিসাইকেল বিনে যাবে, রিস্টোর মারবে, রিস্টোর মেরে ফিরে চলে আসবে। তার মানে এটা আমার ফাইলের ওই ফোল্ডার থেকে ডিলিট হয়েছে, কম্পিউটার থেকে কি ডিলিট হয়েছে? না। তার মানে এই যে ছবিটা, এই ছবিটার যে মেটা ডেটা, মানে এই ছবিটা সম্পর্কে যে ডেটা, এটা এখনো আমার কম্পিউটারে স্টোর আছে, শুধুমাত্র এটা যে ফোল্ডারে ছিল ফোল্ডারটা চেঞ্জ করে রিসাইকেল বিনে নিয়ে আসা হয়েছে। বুঝাতে পারলাম? আবার যখন আমি ওটাকে রিস্টোর মারবো, ও আবার ওই ফোল্ডারে গিয়ে ঢুকে যাবে যেখানে আমার ফাইলের যে মেটা ডেটা, ওই ফাইলটা সম্পর্কে যে ডেটা, সেটা ফিক্স থাকবে। তাই তো? বলো, ক্লিয়ার করতে পারলাম? মানে বিষয়টা এরকম, তুমি ফেলে দিলে একটা জিনিসকে, তুমি ডাস্টবিনে গিয়ে ফেললে, আমাকে ডাইরেক্ট কি ওই সুইপারকে দিয়ে দিই না, কি করি বলতো, ডাস্টবিনে গিয়ে ফেলি। বাই চান্স প্যাকেটের মধ্যে যদি কোনো টাকা পয়সা ঢুকে ঢুকে যায়, আমরা কি করি? আবার ঘুরিয়ে ওটাকে নিয়ে চলে আসি না? ঠিক সেরকম যদি ভুল করে ডিলিট হয়ে গিয়ে থাকে, তাহলে সেটাকে আবার আমি ফিরিয়ে আনছি। রিসাইকেল বিনের এটাই কাজ। এবার কোশ্চেনটা পড়ি। ইন দ্য কনটেক্সট অফ ফাইল ডিলিশন, হোয়াট ইজ দ্য টিপিক্যাল ইমিডিয়েট এফেক্ট অফ মুভিং এ ফাইল টু দ্য ট্র্যাশ
or recycle bin in a GUI based operating system. মানে অপারেটিং সিস্টেম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, GUI এর ফুল ফর্ম হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এই মানে উইন্ডোজের কথাই বলা হচ্ছে, উইন্ডোজ সফটওয়্যারের কথা বলা হচ্ছে। তো এই অপারেটিং সিস্টেমে ট্র্যাশ এবং রিসাইকেল বিং এর কি হয় যদি আমি ডিলিট করে দিই? কি লেখা আছে দেখি অপশন এ তে, দ্য ফাইল ইজ মুভ টু এ স্পেশাল ডাইরেক্টরি। এই অবধি ঠিক আছে, একটা স্পেশাল ডাইরেক্টরিতে পাঠালাম মানে হচ্ছে রিসাইকেল বিনে পাঠালাম। অ্যান্ড ইটস ডাইরেক্টরি এন্ট্রি ইজ আপডেটেড বাট দ্য ডাটা রিমেইনস অন দ্য স্টোরেজ ডিভাইস। ঠিকঠাক লাগছে এই অবধি? বলো কারোর কোথাও আপত্তি আছে এই অবধি? মনে হচ্ছে কোথাও কোনো ভুল আছে? জানি না, পরে চেক করি, আলো কোনো বেটার অপশন পেলে দেখবো। দ্য ফাইল ইজ কম্প্রেসড। ফাইল কি কম্প্রেসড হয়ে যায় নাকি? তুমি কোনো কিছু ডিলিট যদি করো সেটা কম্প্রেস মানে কি? ছোট হয়ে যাওয়া, সাইজ কমে যাওয়া। কোনো কিছু ডিলিট করলে কি তার সাইজ ছোট হয়ে যায়? না, কিন্তু সেটা হয় পুরোটাই ডিলিট হয়ে গেল আর নয়তো থেকে গেল, যে কোনো একটা। তাহলে অপশন নাম্বার বি হলো না। দ্য ফাইলস মেটা ডাটা ইজ ইমিডিয়েটলি পার্জ। পার্জ মানে নষ্ট হয়ে যাওয়া। বলো আমি যখন ডিলিট করছি ওর মেটাডাটা কি নষ্ট হয়ে যাচ্ছে সাথে সাথে? না, তাহলে অপশন সি হলো না। দ্য ফাইলস ডাটা ইজ ইমিডিয়েটলি ওভার রিটেন অ্যান্ড আনরিকভারেবল, মানে আর রিকভার করা যাবে না, তাই নাকি? আমি রিসাইকেল থেকে আবার তো নিয়ে আসছি জিনিসটাকে। তাহলে অপশন এ ডি হচ্ছে না। তাহলে কোনটা হয়ে গেল? একটা স্পেশাল ডাইরেক্টরি বা স্পেশাল ফাইলে পাঠালাম যার নামই দিয়ে দিচ্ছে আমি রিসাইকেল বিন। আবার চাইলে এটাকে ফিরিয়ে আনতে পারি যেখানে ওর মেটা ডাটা দেওয়াই আছে, রাখাই আছে, তুমি চলে এসে ওখানে খালি বসিয়ে দাও। ঠিক গেল? বোঝা গেল? গুড। নেক্সট চাই এবার আমরা। মন দিয়ে শুনবে এই কোশ্চেনটা। আমাকে এখানটাতে একটু প্রসেসরের কোর সম্পর্কে বোঝাতে হবে। ধরে নাও আমি একটা গল্প দিয়ে বোঝাচ্ছি, আমি একদম কম্পিউটারের ডিপ নলেজে যাবই না, তোমরা একটু মন দিয়ে শুনবে। ধরো এইটা হচ্ছে দামস টিউটোরিয়াল। ধরে নাও দামস টিউটোরিয়ালের একদম প্রথমের দিকে যখন এই টিউটোরিয়ালে এতজন টিচাররা ছিলেন না, শুধুমাত্র কে ছিলেন? আকাশ স্যার। ঠিক? তখন আকাশ স্যার কি করাতো? হয়তো তোমাদেরকে ম্যাথ পড়াতো, হয়তো জিআই পড়াতো, সায়েন্স পড়াতো, আবার হয়তো কি বলে ইংলিশও পড়াচ্ছে। তাহলে সব কাজ কার একার হাতের উপরে আছে? আকাশ স্যারের উপরে। তাহলে আকাশ স্যারের চাপ সেই তখন বেশি। স্যার নোটস যদি তৈরি করতে চায় তাহলে কি একসঙ্গে এতগুলো করতে পারবে? ধরো তোমাদেরকে আকাশ স্যার ম্যাথও পড়াচ্ছে, জিআইও পড়াচ্ছে, ইংলিশও পড়াচ্ছে, তারপরে তোমাদের কি পড়াচ্ছে বললাম বলো, ধরো তোমাকে সায়েন্সও পড়াচ্ছে, সবই পড়াচ্ছে। তাহলে স্যারকে যদি প্রত্যেকটার নোটস তৈরি করতে হয়, যে নোটসগুলো তোমরা এখন পাও, স্যার একদিনের মধ্যে বা এক মাসের মধ্যে গোটা নোটসটা কমপ্লিট করতে পারবে? এতগুলো জিনিসের নোট তৈরি করতে পারবে? পারবে না। সেই জন্য আকাশ স্যার কি করলেন, যে সাবজেক্ট স্পেসিফিক একজন এক্সপার্টকে ডাকলেন। ঠিক? তাহলে এই সময় আমরা এটাকে বলবো হচ্ছে সিঙ্গেল টিচার বলতে পারি। স্যারকে বলতে পারি সিঙ্গেল টিচার, মানে একাই টিচার রয়েছে। পারি কি পারি না? বেশ। এইবার দামস টিউটোরিয়ালের উন্নতি হলো, প্রচুর স্টুডেন্ট আসছে। এইবার আকাশ স্যার প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা একটা করে কি দিল বলতো? টিচার নিয়োগ করলো। কতগুলো টিচার দিচ্ছে? 1 2 3 4 হয়ে যাবে আশা করি। আরো দিয়ে দিলাম, যাও আরো দিয়ে দিলাম। এইবার এই যে টিচারটা রয়েছে সে হয়তো জিআই পড়ায়, এই টিচার সায়েন্স পড়ায়, এই টিচার ম্যাথ পড়ায়, এই টিচার হচ্ছে হিস্ট্রি পড়ায়, তারপর পলিটি পড়ায়, তারপর ইকোনমিক্স পড়ায়। তাহলে এইবার যদি কাজটা প্রত্যেকের মধ্যে ডিভাইড হয়ে গেল তাহলে কাজটা এবার তাড়াতাড়ি উঠবে, রাইট? সেম জিনিস এইটাকে আমি যদি সিঙ্গেল টিচার বলি তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে মাল্টি টিচার। মাল্টি কথার মানে কি গো? অনেকগুলো। বলবো কি না? বলবো কি বলবো না? সিপিইউ সেম কাজ করে। যদি ওর কাছে একটাই মাত্র কোর থাকে, সিপিইউ যেটা দিয়ে কাজ করে তাকে বলা হয় কোর। সেই একটাই যদি কোর থাকে আর ওর উপর যদি অনেকগুলো কাজ চাপিয়ে দেওয়া হয়, কাজটা কি হবে? স্লো হয়ে যাবে। কিন্তু ওই কোরগুলোকে যদি আমি আলাদা আলাদা ভাগে ভাগ করে দিই তাহলে এটাই কাজটা তাড়াতাড়ি হবে। মানে
প্রত্যেকটা কাজ ইন্ডিভিজুয়ালি, মানে এই স্যার এর হেল্প নেবে না, ওই স্যার ওর হেল্প নেবে না, প্রত্যেকে নিজের নিজের কাজ নিজে নিজে করবে। হলো করে, তাহলে এইটাকেই বলবো আমরা, বলছিলাম কি সিঙ্গেল টিচার, সিঙ্গেল টিচার না বলে আমরা বলবো এটাকে সিঙ্গেল কোর, আর এটাকে বলবো আমরা মাল্টি কোর। এখনকার দিনে যে স্মার্টফোনগুলো হয় এগুলোকে বলা হয় হচ্ছে 8 কোর বা হেক্সা কোর। দেখবে লেখা থাকে যে কত কোরের, মানে এগুলো তোমাদের ইয়েতে বলা হয় না, মোবাইলের পেছনে লেখা থাকে না, কিন্তু যারা দেবে টেকনিক্যাল চ্যানেল রিভিউ করে, মোবাইল রিভিউ করে, তারা বলে দেবে আমার প্রসেসরটা হচ্ছে হেক্স কোর বা 8 অক্টা কোর প্রসেসর বলে। দেখবে অক্টা কোর মানে হচ্ছে এখানে 8টা ছোট ছোট টিচার রয়েছে, এরকম ধরনের টিচার রয়েছে, 8 জন মিলে আলাদা আলাদা কাজ করছে। বুঝতে পারলাম? তাহলে এইটাতে হওয়ার ফলে কি হলো বলতো, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্টকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্যাররা আলাদা আলাদাভাবে ট্যাকেল করছে, তার ফলে কাজটা তাড়াতাড়ি হচ্ছে। চলো এবারে এখানে দেখি কি বলেছে। ইনক্রিজ দ্য ক্যাপাসিটি, ক্যাপাসিটি, ক্যাপাসিটি মানে মেমোরি, তাহলে ক্যাপাসিটি ইনক্রিজ করছে না স্যার, তাহলে অপশন এ হলো না। আচ্ছা, ইমপ্রুভ দ্য অ্যাবিলিটি টু হ্যান্ডেল অ্যান্ড এক্সিকিউট মাল্টিপল সেপারেট প্রসেস কনকারেন্টলি, দেখছি এই অপশনটা হয় কিনা। এনহ্যান্স স্পিড ফর এক্সিকিউটিং এ সিঙ্গেল হেভিলি থ্রেডেড অ্যাপ্লিকেশন, এটাও হতে পারে। তারপর রিডিউস দ্য পাওয়ার কনজাম্পশন, এটা হলো না। এইবার এই দুটোর মধ্যে কোনটা হবে কি করে বুঝবো? এইবার তাকাও আবার কোশ্চেনের দিকে, কি বলেছে, কনসিডার এ কম্পিউটার সিস্টেম উইথ এ মাল্টিকোর প্রসেসর, হোয়াট ইজ দ্য প্রাইমারি অ্যাডভান্টেজ অফ হ্যাভিং মাল্টিপল কোরস compared to a single core processor with the same clock speed when executing multiple independent task? মানে প্রত্যেকটা টিচারের আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট কাজ দিয়ে দিয়েছি, আমি সাবজেক্ট দিয়ে দিয়েছি। শোনো, এইবার যখনই আমাকে ইন্ডিপেন্ডেন্ট কাজ বলবে তার মানে কি প্রত্যেকটা আলাদা আলাদা কাজ। দেখো তো এই দুটো অপশনের মধ্যে কোনটাকে আলাদা আলাদা কাজ বোঝাচ্ছে? এক জায়গায় আছে হচ্ছে এক্সিকিউটিং সিঙ্গেল কাজ, আর এক জায়গায় বলেছে সেপারেট প্রসেস। কোনটা হবে তাহলে আনসার, বি না সি? অপশন নাম্বার বি হয়ে যাবে আনসার। কারণ প্রত্যেকটা টিচারকে ও আলাদা আলাদা কাজ দিয়ে দিয়েছে, কেউ একটাই কাজ একসঙ্গে করছে না, কিন্তু প্রত্যেকটা কোরের আলাদা আলাদা কাজ। তাহলে এইটা হয়ে গেল অপশন নাম্বার বি। বুঝতে পারলাম? চলো নেক্সট দেখি এবার। এই হচ্ছে তোমার সিঙ্গেল কোর আর মাল্টি কোর। ঠিক আছে, দেখো এটা সিঙ্গেল কোর সিপিইউ, একটাই কোর, আর এটা হচ্ছে দেখো এতগুলো করে ভাগ করে দিচ্ছি, এবার কাজ কি হবে, তাড়াতাড়ি হবে। চলো নেক্সট দেখি এবার। হ্যাঁ, পিসিবি সম্পর্কে, পিসিবি সম্পর্কে আগের দিনে বলেছিলাম, পিসিবির ফুল ফর্ম এখানে লেখাই আছে, কি বলো, প্রিন্টেড সার্কিট বোর্ড। ঠিক আছে, এটা কি কালারে দেখতে হয়, সবুজ কালারে দেখতে হয়। এর উপর একটা লেয়ার থাকে যাকে বলা হয় সোল্ডার মাস্কের লেয়ার। কেন থাকে? যাতে করে এটা নাকি শর্ট সার্কিট যাতে না হয় ভেতরে। ঠিক, আচ্ছা, তো এটার কাজ কি, মানে বলেছে এই কোন বিবৃতিটা এ সম্পর্কে ভুল, পিসিবি সম্পর্কে কোন বিবৃতিটা ভুল দেখবে। আচ্ছা, কমপ্লেক্স ডিভাইসেস মে ইউজ মাল্টি লেয়ার পিসিবি, মানে এইটা যদি একটা পিসিবি হয়, একটা পিসিবি হয়, এর ওপরেই আর একটা পিসিবি কমপ্লেক্স যেগুলো ডিভাইস হয় সেগুলোতে ইউজ করা হয়। এটা হচ্ছে তোমার রাইট আনসার। ঠিক আছে, একটা শুধু না, দুটো না, এরকম করে অনেকগুলো পিসিবি একের উপরে উঠিয়ে ব্যবহার করা হয়, মানে কানেক্ট করা যায় 3-4টে পিসিবিকে একসঙ্গে। যেরকম তারকে কানেক্ট করা যায়, পিসিবিও কি তারই তো, কিন্তু আমি বলেছিলাম যে তারগুলো ভেতরে রাখলে কি জটলা পাকিয়ে যেতে পারে, সেই কারণে পিসিবি ইউজ করা হয়। আচ্ছা, তারপরে পিসিবি সার্ভ অনলি ডেস্কটপ কম্পিউটারস বাট নট দ্য পোর্টেবল ডিভাইসেস, এটাই ভুল আছে। কেন বলতো, আমাদের যে ফোন, রিমোট, তারপর হচ্ছে এমনি যা 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 জিনিস তুমি পোর্টেবল ইউজ করো, মাইক্রোফোন থেকে আরম্ভ করে তোমার হচ্ছে তোমার হেডফোন, প্রত্যেকটা জিনিসে কিন্তু এই পিসিবি ইউজ করা হয়। যে কোনো তুমি জিনিস ভাঙচুর করবে বাড়িতে বসে বসে, পিসিবি সবুজ রঙের জিনিস পাবে। তাহলে এই কোশ্চেন, এই আনসারটা মানে এই অপশনটা ভুল আছে, বাকি সবগুলো কিন্তু ঠিক আছে। চলো 23 কোশ্চেন, আর দুটো কোশ্চেন বাকি আছে। আচ্ছা বলছি,
বলেছে ইন মডার্ন মাদারবোর্ডস হুইচ কম্পোনেন্ট ইজ ডাইরেক্টলি কানেক্টেড টু সিপিইউ, সিপিইউ এর সঙ্গে ডাইরেক্ট কানেক্টেড কে, মাদারবোর্ড থেকে সিপিইউ তে কানেক্টেড, কোথা থেকে কানেক্টেড, মাদারবোর্ড থেকে সিপিইউ তে কানেক্টেড, টু ফেসিলিটেট হাই স্পিড কমিউনিকেশন। শোনো এবার মন দিয়ে, এখানে আমি একটা ছবি রেখেছি, দেখবে এই হচ্ছে ছবিটা, ঠিক মাদারবোর্ডের কোথায় মাদারবোর্ড রয়েছে বা সিপিইউ কোথায় রয়েছে বলো তো, এই যে সিপিইউ এখানটাতে রয়েছে, সবার উপরে রয়েছে সিপিইউ, ঠিক আছে। যে সিপিইউ এর দুটো পার্ট হয়, মানে ভেবে নাও এরকম একটা জিনিস, এখানটাতে আছে হচ্ছে মাদারবোর্ড, আর এইখানটাতে আছে হচ্ছে সিপিইউ, ঠিক আছে। এবার আমি তৈরি করে দিয়েছি, এবার এদের দুজনের মধ্যে কোনো রাস্তাই নেই, যাতায়াত করতে পারছে না ডেটা, তাহলে আমাকে একটা কি বানাতে হবে, আমাকে বানাতে হবে একটা ব্রিজ। ব্রিজ বলতে আমি একদম সিরিয়াসলি ব্রিজের কথাই বোঝানোর জন্য বলছি, ঠিক। এর দুটো ব্রিজ হয়, একটা ব্রিজ প্রচন্ড হাই স্পিড ব্রিজ, আর একটা ব্রিজ প্রচন্ড হাই স্পিড ব্রিজ, আর একটা ব্রিজ হচ্ছে একটু স্লো। যেটা হাই স্পিড ব্রিজ সেটা আমি এখন ডাইরেক্ট কানেকশন দিয়ে আঁকলাম, ঠিক। যেটা প্রচন্ড হাই স্পিড ব্রিজ এইটার নাম দেওয়া হয় হচ্ছে নর্থ ব্রিজ। কি নাম দেওয়া হয় বললাম বলো, নর্থ ব্রিজ, ঠিক আছে। তাহলে মাদারবোর্ড থেকে যে সমস্ত ডেটা তাড়াতাড়ি আমাকে সিপিইউতে পাঠাতে হবে, সিপিইউ থেকে প্রসেস করে আবার মাদারবোর্ডে আসবে, সেটা যে রাস্তা দিয়ে যায় বা যে ব্রিজ দিয়ে যায় সেই ব্রিজটার নাম হচ্ছে কি বলতো, নর্থ ব্রিজ, ঠিক আছে। আর এমন অনেক কাজ রয়েছে যেটা একটু স্লো করলেও হবে, যেরকম আমি একটা পেন ড্রাইভ ঢোকালাম কম্পিউটারের মধ্যে, কয়েক সেকেন্ড পর ওটাকে স্ক্যান করলেও হবে, হবে কি হবে না, যে এক্ষুনি ঢোকালাম যে এক মানে কয়েক সেকেন্ড বলতে আমি বলতে চাচ্ছি কিন্তু 2 সেকেন্ড, মানে এরকম ভেবো না 5-6 সেকেন্ড পর, অত দেরি হয় না, 1-2 সেকেন্ড পর। অর্থাৎ এই যে ডিলে করে যে অপশানগুলো, ডিলে করে যে কাজগুলো হয় সেইটা আর একটা ব্রিজ দিয়ে হয়, যার নাম হচ্ছে সাউথ ব্রিজ। কি নাম বললাম এটাকে বলো, সাউথ ব্রিজ। তাহলে যেটা ফাস্টেস্ট ব্রিজ তার নাম কি, নর্থ ব্রিজ, যেটা স্লো একটু তার নাম কি, সাউথ ব্রিজ, ঠিক আছে। দুটোই ব্রিজ বলেছি, যেটা সিপিইউ থেকে মাদারবোর্ড থেকে যেটা ডাইরেক্ট কানেকশন সিপিইউ এর কাছে তার নাম নর্থ ব্রিজ, যেটা একটু লেটে পৌঁছায় একই ডেটা লেটে পৌঁছায় সেটাকে বলা হয়েছে সাউথ ব্রিজ। এই দুটো ব্রিজের মাধ্যমে মাদারবোর্ড আর সিপিইউ এর মধ্যে কানেকশন মেনটেন করা হয়, ঠিক আছে। আচ্ছা, তো এইবার ছবিটায় আরেকবার ফিরে আসি, দেখি এখানটাতে কি কি দেওয়া আছে। বলতো আমাদের র্যাম নামে যে জিনিসটা রয়েছে সেটা থার্ড ফাস্টেস্ট মেমোরি, রেজিস্টার্স, ক্যাশ, তারপরেই র্যাম। তার মানে এই সিপিইউ যে রয়েছে, এই সিপিইউ উচ্চ গতির সংযোগ করার জন্য কি ব্যবহার করবে, নর্থ ব্রিজ ব্যবহার করবে। কার সাথে দেখো লেখা আছে, হয় র্যামের সাথে অথবা কার সাথে বলতো, গ্রাফিক্স কার্ডের সাথে। দেখো গ্রাফিক্স কার্ডের কথা একটু আগে বললাম না আমি, যে আমরা যে কাজগুলো খুব স্মুথলি যে মোবাইল দিয়ে দেখালাম যে আমরা গ্রাফিক্সের জিনিসগুলো, তাহলে তুমি ভাবো তো, তুমি মোবাইলে কলের যে সুইচটা টিপেছো, টিপে বসে আছো, হ্যাং করে গেছে মোবাইল, বিরক্তি লাগে না, লাগে কি লাগে না। তাহলে সেই সময়েই এই নর্থ বিট হয়তো তোমার খারাপ হয়ে গেছে, বা হয়তো সিস্টেমের অন্য প্রবলেমও হতে পারে, কিন্তু মোট কথা এই নর্থ ব্রিজের মাধ্যমে র্যাম মানে যার ফাস্টেস্ট মেমোরি, আর গ্রাফিক্স কার্ড মানে হচ্ছে যেটা দিয়ে তোমার টোটালটা ইউআইটা কাজ করছে, এটা ক্লিক করছো, ওটা ক্লিক করছো, এখানে মিনিমাইজ করছো, ওটাকে ক্লোজ করছো, যেটা দিয়ে করছো সেটাই হচ্ছে কোনটা দিয়ে আসে, সিপিইউ থেকে, নর্থ ব্রিজের মাধ্যমে। আর যদি সাউথ ব্রিজের কথা বলো, সেটা হচ্ছে কার সঙ্গে রিলেটেড, হার্ড ডিস্কের সঙ্গে রিলেটেড, পেন ড্রাইভ, কিবোর্ড বা মাউস বা ইউএসবি পোর্ট যেগুলো তার সাথে রিলেটেড। তার মানে যেটা স্লো সাউথ ব্রিজ, যেটা ফাস্ট কাজ করতে হবে যে রাস্তা দিয়ে সেটা হচ্ছে আমার নর্থ ব্রিজ। মনে থাকবে, মনে থাকবে সকলের, ঠিক। চলো তাহলে এইটার আনসারটা দিয়ে কি বলেছে, কি হবে তাহলে, আধুনিক মাদারবোর্ডে উচ্চ গতির যোগাযোগের জন্য কোনটা ইউজ করবো তাহলে আমরা, নর্থ ব্রিজ, ঠিক আছে, মনে থাকবে। চলো এবার নেক্সট দেখি, লাস্ট কোশ্চেন আজকে।
দেখো এগুলো ওয়ার্ড সম্পর্কে তোমরা পরিচিতই নও, তাই তো? ডাইরেক্টরি অ্যাসাইক্লিক গ্রাফ স্ট্রাকচার অফ ফাইল সিস্টেম, পরিচিতই নই আমরা এই ওয়ার্ডটার সঙ্গে। আচ্ছা শোনো এবার মন দিয়ে, ধরো এরকম হলো, একটা গল্প দিয়ে বলি। ধরো এরকম হলো যে আমি একটা নোটস তৈরি করলাম কম্পিউটারে, ঠিক আছে? একটা নোটস তৈরি করলাম কম্পিউটারে। এই কম্পিউটারে যে নোটস তৈরি করলাম, সেই নোটসটা আমি, ধরো এখন কোন কোন ব্যাচ চলছে, এখন আমাদের এখানটাতে ব্যাচ চলছে হচ্ছে ব্যাচ 25 আর হচ্ছে ব্যাচ 26, একদম রানিং ব্যাচ, এই দুটো ব্যাচ চলছে। এইবার আমি নোটসটা তৈরি করে, ধরো এটা একটা নোটস আছে, কম্পিউটারের নোটস, এই নোটসটা তৈরি করে একে একটা জেরক্স কপি দিলাম এই ব্যাচে, আবার এইখানে একটা জেরক্স কপি দিলাম, ঠিক আছে? দিলাম। এবার ধর কখনো মনে হলো যে আমি এই নোটসটাকে না আপডেট করব, তাহলে আমি এই মেন নোটসটাকে আপডেট করতে পারি, পারি। কিন্তু তাতে কি জেরক্স কপিটা আপডেট হবে? তাহলে কি করতে হবে? তা আবার আমার কাছ থেকে নিতে হবে, নিয়ে আবার ওটাকে জেরক্স করতে হবে ওদের দুজনকে, দুটো ব্যাচে, রাইট? কিন্তু এবার আমি বলে দিলাম দুটো ব্যাচে, তোমাদের যাদের যাদের নোটস দরকার, তোমাদের যাদের যাদের নোটস দরকার, তোমরা চলে আসবে হচ্ছে দামসের লাইব্রেরিতে। লাইব্রেরিতে নোটসটার একটা সফট কপি রাখা আছে কম্পিউটার, ধরো দামসের যে মোবাইল আছে সেই মোবাইলে বা মেন ড্রাইভে একটা এই নোটসটার সফট কপি রাখা আছে। যে ব্যাচের যখন দরকার তোমরা ওখান থেকে প্রিন্ট আউট করে নিয়ে চলে যাবে। তাতে কি লাভ হলো? তাতে লাভ হলো যে আমি যদি এইটাকে এডিট করতে পারি, যদি এইটাকে এডিট করি, তাহলে আমি যতবার এডিট করব ততবার যারা নতুন নতুন আসবে তারা প্রত্যেকে এডিটেড ভালো কপিটা পাবে। বুঝতে পারলাম বিষয়টা? বুঝতে পারলাম বিষয়টা? আচ্ছা, তাহলে কি বলেছে আবার কোশ্চেনটা পড়ি। হোয়াট ইজ দ্য প্রাইমারি অ্যাডভান্টেজ অফ ইউজিং ডাইরেক্টরি অ্যাসাইক্লিক গ্রাফ স্ট্রাকচার অফ ফাইল সিস্টেম? আচ্ছা এবার অপশনগুলো পড়ি, তারপরে তোমাকে আমি আরো বোঝাচ্ছি। ড্যাগস বা ওইটা reduce the disk fragmentation and improve the storage efficiency. DAGs allows the faster transversal and searching files. DAGs inherently provides better and data security access control. DAGs enable the creation of hard links, allocating a single file to have multiple directory entries. এবার বুঝবে। এইবার যখন আমার এই লাইব্রেরিতে আমি ওটাকে রেখে দিলাম, যখন আমি ওটাকে লাইব্রেরিতে রেখে দিলাম, ধরো এইটা হচ্ছে ব্যাচ 25-এর ক্লাসরুম, আর এটা হচ্ছে ব্যাচ 26-এর ক্লাসরুম, ঠিক আছে? প্রথমবার কি করছিলাম, দুজনকে গিয়ে গিয়ে দিচ্ছিলাম আমি, দাও বাবু এটা জেরক্স করে নিও, নাও বাবু ওটা জেরক্স করে নিও। এখন আমি কি বললাম, তোমরা সবাই কোথায় চলে আসবে? দামের লাইব্রেরিতে চলে আসবে। আর লাইব্রেরিতে আসার জন্য আমি একটা বানিয়ে দিলাম দুটো ঘর থেকে কি বলতো রাস্তা, দুটো ঘর থেকে কি বানিয়ে দিলাম? রাস্তা বানিয়ে দিলাম। বুঝবে, একটা গল্প দিয়ে বোঝাচ্ছি। রাস্তা বানিয়ে দিলাম। এই যে রাস্তাটা বানালাম কম্পিউটারের ভাষায়, এইটাকেই অর্থাৎ দুটো আলাদা আলাদা ফোল্ডার বা দুটো আলাদা আলাদা ফোল্ডার থেকে, এইটাকে ভেবে নাও তুমি হচ্ছে একটা ফোল্ডার, এইটা হচ্ছে আর একটা ফোল্ডার, দুটো আলাদা আলাদা ফোল্ডার। যদি এরকম হয় যে আমি এইটাকে কপি করে, এখানে একটা তথ্য আছে, এইটাকে কপি করে একবার এখানে রাখছি, তারপর যদি এটাই চেঞ্জ করি তাহলে এটাই তো চেঞ্জ হচ্ছে না। আবার একটাকে কপি করে এখানে রেখেছি, আবার যদি এখানে কপি করি এখানে চেঞ্জ করি তাহলে এখানে কি চেঞ্জ হচ্ছে? হচ্ছে না কিন্তু। তার মানে আমি যদি দুটোকেই একসঙ্গে কানেক্ট করতে পারি কোনো জায়গায়, দুটো রুমকে বা দুটো ক্লাসরুমকে বা দুটো ফোল্ডারকে যদি একসঙ্গে কানেক্ট করতে পারি একটা ফোল্ডারের সাথে, যেখানটাতে আমি যদি এখানটাতে এডিট করি তাহলে অটোমেটিক এখানেও এডিট হয়ে যাবে, এখানে এডিট করলে অটোমেটিক এখানে এডিট হয়ে যাবে। যে রুটের মাধ্যমে এই দুটো কানেক্ট হয় তাকে বলা হয় হচ্ছে, দেখো লেখা আছে কোথায় বলো, হার্ড লিঙ্ক নাকি? হ্যাঁ, হার্ড লিঙ্ক। হার্ড লিঙ্ক। এই হার্ড লিঙ্কের মাধ্যমে কি হয়, ড্যাগস enable the creation of hard links allowing a single file, একটাই ফাইল, লাইব্রেরিতে যে ফাইলটা আছে,
টু হ্যাভ মাল্টিপল ডাইরেক্টরি এন্ট্রিজ, তার মানে এখানে এডিট করলে আমি এখানেও এডিটের ভার্সানটা পাচ্ছি এই ব্যাচে গিয়ে, এখানে এডিট করলে আমি এখানেও এই এডিটের ভার্সানটা খুঁজে পাচ্ছি। ঠিক, একটু জটিল বিষয়, তোমরা শুধু এইটুকুটা মনে রাখবে। দেখো তোমাদেরকে আমি কিন্তু একদম ওপর লেভেলে বোঝালাম, সারফেস লেভেলে বোঝালাম ড্যাক্স সম্পর্কে, ঠিক আছে। ড্যাগস বিষয়টা এরকম যাতে আমাকে একটা ফাইলকে বারবার যদি চেঞ্জ করতে হয় তাহলে বারবার যাতে কপিতে চেঞ্জ হয়, প্রত্যেকটা কপিতে কপিতে চেঞ্জ হয়, মানে কপি 1 কপি 2 কপি 3 কপি প্রত্যেকটা যাতে একসাথে চেঞ্জ হয়, সেই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ড্যাগস। কোন প্রসেসের মাধ্যমে হয়? হার্ড লিঙ্ক প্রসেসের মাধ্যমে হয়। এই হার্ড লিঙ্ক কি কিছুই না, এটা জাস্ট রাস্তা, অর্থাৎ আমি এখানে চেঞ্জ করলে এই রুট দিয়ে ইনফরমেশন এখানেও পৌঁছে যায়, এখানেও পৌঁছে যায়, পৌঁছে গিয়ে ওদের দুজনকেও চেঞ্জ করে দেয়। ক্লিয়ার করতে পারলাম? একটু খটোমটো জিনিস মুখস্থ করে নেবে বিষয়টাকে। ড্যাগস ইজ নাথিং বাট একটা হার্ড লিঙ্ক, একটা রাস্তা তৈরি করা যাতে সব জায়গায় একসঙ্গে কপি করা যায়। ঠিক আছে, চলো। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেনে ডাউট থাকে তোমার কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক, আর একটা বিষয়, যদি ক্লাসগুলোকে, প্রত্যেকটা ক্লাসের কথাই বলছি, ক্লাসগুলো প্রথম থেকে তোমরা দেখো, অনেক কিছু অনেক তথ্য আজকে আমরা বললাম না, তার কারণ তোমাদেরকে প্রথমে ক্লাসগুলো দেখতে দেখতে আসতে হবে। প্রত্যেকটা ক্লাসে আমি 2-3 ঘন্টা লম্বা করবো না, তাই না? আমি একটা বেসিক ধারণা দেবো, তার উপরে বেস করে আমাদের কোশ্চেন সলভিং হবে। যতটা একদম না বললেই নয় সেটা তো আমি বলবোই। আর প্রত্যেকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর দামস টিউটোরিয়ালে সাবস্ক্রাইব করো। আমি ইউজুয়ালি বলি না, গোটা ক্লাসে বলিনি, শেষ অবধি বলছি, সাবস্ক্রাইব টু দামস টিউটোরিয়াল। থ্যাংক ইউ।